দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো, আমি এই হেডিংটা এরকম করে দিচ্ছি কোয়ান্টাম মেকানিক্স পার্ট 2 বলে। তোমাদেরও সিলেবাসের মতো পার্ট 2 হিসেবেই লেখা আছে। আচ্ছা, তাহলে আমরা এই পার্টের মধ্যে যে জিনিসটা কভার করবো আর কি, ওভারঅল সিলেবাস যেটা, তার মধ্যে কি কি থাকবে আমাদের? আমাদের থাকবে হচ্ছে তোমার হারমোনিক অসিলেটর, যেটা মানে মূলত লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। হারমোনিক অসিলেটর পার্টটা থাকবে। তারপরে হচ্ছে, তারপরে একটা জিনিস আমরা করব, প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। প্রবলেমস ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম, তার মধ্যে আমাদের যে দুটো জিনিস আছে সেটা হচ্ছে রিজিড ডোটার প্রবলেম আছে, আর হচ্ছে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম আছে। হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন কনস্ট্যান্ট, এই প্রবলেম দুটো আমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে আছে। আচ্ছা, এবারে আমরা এর সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে পার্টিকেল রোটেটিং এর রিং প্রবলেমটা আমরা অ্যাডিশনালি করব। এটা সিলেবাসে উল্লেখ যদি করা নাই, আসলে দেখবে হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা বেসিক্যালি থ্রি ডাইমেনশনাল প্রবলেমের মতো, মানে থ্রি ভেরিয়েবল প্রবলেম দাদা। রিজিড ডটার প্রবলেমটা টু ভেরিয়েবল প্রবলেম, তাহলে একটা ওয়ান ভেরিয়েবল প্রবলেম তো নিশ্চয়ই করার দরকার পড়ে এটা। আর এবারে এই জিনিসগুলোকে বুঝতে গেলে আবার তোমাকে এই অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাটাকে বুঝতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা, এই জিনিসটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, মানে ওই প্রবলেম যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে স্টার্ট করে, আসলে এখানে তোমার কার্টিজিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট মানে ইয়ে মানে হারমোনিক অসিলেটর প্রবলেম পর্যন্ত তুমি কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে করছো। কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে গেলে তোমাকে কিছু জিনিস শিখে নিতে হবে। যেমন ওই ধরো কার্টিজিয়ান কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যাওয়ার জন্য যে ধরনের কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন গুলো, তারপরে তার ভেরিয়েবল গুলো কেমন করে চেঞ্জ হয়, সেই যে ব্যাকগ্রাউন্ড, যেটা সেই ব্যাকগ্রাউন্ডটা একটা পরিষ্কার থাকার দরকার পড়ে। আর তার সঙ্গে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রা মানে সেখানে ধরো অ্যাঙ্গুলার মোমেন্টাম কম্পোনেন্ট গুলো, তাদের যে কমিউটেশন রিলেশন এবং সেই কমিউটেশন রিলেশনের যে ইম্পর্টেন্স, এল এক্স, এল ওয়াই, এল জেড, এল স্কোয়ার, এই রিলেটেড বেশ কিছু জিনিসপত্র কিন্তু আমাদের এখানে করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু দরকার। এটা। আচ্ছা, তারপরে যেটা চলে আসছে যে তোমার, মানে আমি এটাকে পলি ইলেকট্রন সিস্টেম এইভাবেও নাম দিতে পারি। হ্যাঁ, বা অ্যাপ্রক্সিমেট মেথড, যেভাবে তুমি নাম দেবে আর কি। আমি ধরো এই পলি ইলেকট্রন সিস্টেমের কথাই বলছি। মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম আয়ন্স যারা, সেখানে তো একটা ইলেকট্রন আছে। এর পলি ইলেকট্রন সিস্টেম যখন তুমি কনসিডার করবে, পলি ইলেকট্রন সিস্টেম মানে হচ্ছে দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার, একটা হতে পারে তোমার পলি ইলেকট্রন অ্যাটম হতে পারে, পলি ইলেকট্রন অ্যাটমস আর আয়ন্স হতে পারে। তাহলে হিলিয়াম থেকে শুরু করে লিথিয়াম থেকে শুরু করে ইলেকট্রনের সংখ্যা একের বেশি, সেই প্রবলেমগুলো তুমি কেমন করে হ্যান্ডেল করবে। আর একটা হচ্ছে মানে যেটা ইউজুয়ালি সত্যি, পলি ইলেকট্রন মলিকুল। হ্যাঁ, সেই মলিকুলের মধ্যে বা পলি ইলেকট্রন মানে, মানে কি বলবো, ইনক্লুডিং, মানে মলিকুল মানে ইউজুয়ালি পলি ইলেকট্রন ইনক্লুডিং H2 প্লাসটাকে তুমি কনসিডার করছো, যেখানে ইলেকট্রনের সংখ্যা যদি একটা কিন্তু প্রোটনের সংখ্যা দুটো আছে, সেখান থেকে গল্পটা স্টার্ট হয় আর কি। আর হাইড্রোজেন মলিকুল হ্যানাতানা এগুলো তো আছেই আর কি। এইটা তার কনটেক্সট হচ্ছে তোমার কোভ্যালেন্ট বন্ডিং, যেটা
কোভ্যালেন্ট বন্ডিং এর একটা তোমার নলেজ তোমার দরকার। কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে? এই পুরো জিনিসটা আছে। এবারে এই পলিইলেকট্রন সিস্টেম, যেখানে পলিইলেকট্রন অ্যাটমস বা পলিইলেকট্রন মলিকুলস ইত্যাদিগুলোকে বোঝার জন্যে তোমার কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাপ্রক্সিমেট মেথড শিখতে হয় আর কি। অ্যাপ্রক্সিমেট মেথডস, যে অ্যাপ্রক্সিমেট মেথডসের মধ্যে তোমাদের সিলেবাসে এই ভেরিয়েশনাল প্রিন্সিপাল, সেইটার একটা শর্ট ডিসকাশন তোমাদের করতে পেরেছি। ভেরিয়েশন প্রিন্সিপাল সিম্পল প্রবলেমের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করা। ভেরিয়েশন প্রিন্সিপালটা হলে তবে সেখান থেকে তুমি লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল করতে পারবে। লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপাল সেকুলার ডিটারমিনেন্ট একটা জিনিস থাকে। এবারে তোমরা হয়তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে যখন কোভ্যালেন্ট বন্ডিং করেছো, ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি করেছো, সেখানে দেখো সেকুলার ডিটারমিনেন্টে তোমাকে কিন্তু কথাবার্তা বলতে হয়েছে। সেকুলার ডিটারমিনেন্টকে সলভ করে তুমি বন্ডিং, অ্যান্টি বন্ডিং মোটা পার্ট, হাইড্রোজেন মলিকুলের ক্ষেত্রে দেখবে সেকুলার ডিটারমিনেন্ট লিখে সেখান থেকে বন্ডিং, অ্যান্টি বন্ডিং এসব পেয়ে যেতে। সেই একটা জায়গা। ওকে, মানে এই পুরো কাজটা কিন্তু বেশ, পুরো সিলেবাসটা কিন্তু হিউজ। হ্যাঁ, দেখো তোমাদের সিলেবাসে কটা লেকচার দেওয়া আছে এটা বলো তো? 10টা, 30টা মনে হয় নাকি? সিলেবাসটা আছে কাছে তোদের? এই পুরো কোয়ান্টাম, মানে কোয়ান্টাম মেকানিক্স 2, সেখানে দেখো অ্যালোকেট সিলেবাসে কটা ক্লাস দেওয়া আছে? আছে রে সিলেবাসটা কাছে শারমিনা? দেখ তো এখানে, দেখ কটা ক্লাস দেওয়া আছে। 30টা? 20টা দেওয়া আছে, 20টা। আর তারপরে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা কটা দেওয়া আছে? নিউমেরিক্যাল মেথডসটা তো 10টা দেওয়া আছে। কটা লেখা আছে তারপরটা? না, 20টা কাদের কাদের কে বললি? 20টা শারমিনা বললি না শ্রেয়া বললি? বললাম তো 30টা দেওয়া থাকবে। হ্যাঁ, এবারে যাদবপুরে, হ্যাঁ যাদবপুরে তো, না যাদবপুরেও তো তাই আছে। সে এই তো কোয়ান্টাম মেকানিক্স 2, ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল, সেটাকে ইনপুট করে তো দেওয়া আছে হচ্ছে 30টা। ও আছে 20টা প্লাস 10টা, 30টা। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। ইলেকট্রিক্যাল আর ম্যাগনেটিক প্রপার্টি দুটোকে ইনপুট করে দেওয়া আছে 30টা। দেখো মানে বেসিক্যালি তাহলে বোঝার চেষ্টা করো যে তোমাদের তো থিওরি ক্লাসটা, থিওরিটা তো যেভাবে সিবিসিএস এর সিলেবাস অনুযায়ী 60টা লেকচারের থিওরি ক্লাস হয়, তারপরে 30টা ক্লাস দেওয়া আছে। তার 30টা ক্লাস তো 1 ঘন্টার ক্লাস। 30টা যদি 1 ঘন্টার ক্লাস হয়, তাহলে আমাকে অন্তত পক্ষে 15টা 2 ঘন্টা ক্লাস দিতে হবে। তাহলে 15টা যদি 2 ঘন্টা ক্লাস দিতে হয়, মানে আমি তুমি একদম, মানে আমি একদম মানে এক্সট্রা কিছু যদি নাও বলি, তাহলে 15টা 2 ঘন্টার ক্লাস কিন্তু এখানে লেগে যাবে। তাহলে 15টা যদি 2 ঘন্টার ক্লাস হয়, তুমি দেখো এখন থেকে শুরু করছো মানে প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস দিলে, তাহলে আরাম যদি আমি 4 মাস, 3.5 মাস, 4 মাস সময় পাই, তার মধ্যে আবার পুজোর সময় ধরো একটা দুটো ক্লাস তো অফ হয়, সেটাকে যদি আমি ইভেন মানে এক্সট্রা ক্লাস হিসেবে দিয়েও দিই, দেখবে এখানে তোমাকে 1500টা ক্লাস তোমাকে নিতে হচ্ছে। এই যে সিম্পল হারমোনিক অসিলেটরটা, এইটা দেখো তোমাদের সিলেবাসে সলিউশন বাদ দিয়ে ইত্যাদি ইত্যাদি বলেছে আর কি। সলিউশন বাদ দিয়ে বললে তোমার 3টে ক্লাসে হয়ে যায়, আর সলিউশনটাকে করে যদি তুমি করো তাহলে তোমার কিন্তু 4টে ক্লাস লাগে। তাহলে আমি যদি নাম্বার অফ ক্লাস যেভাবে অ্যালোটেড আর কি সেই মতো করে দেখি, হারমোনিক অসিলেটর প্রবলেমটা কিন্তু তোমার 4টে ক্লাস লেগে যাবে। 4টে 2 ঘন্টা ক্লাস লেগে যাবে যদি তুমি প্রপারলি করো। অন্তত পক্ষে দুটো মেথডের সলিউশন হয়, একটা হচ্ছে তোমার অপারেটর মেথড, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড। অপারেটর মেথডটা সবাই জানা উচিত, সেটাকে যদি তুমি করো তাহলে তোমার 4টে ক্লাস লেগে যাবে। আর এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যালজেব্রাতে আমি তোমার দুটো ভাবে। একটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, তার যে কমিউটেশন রিলেশন, তার যে ফিজিক্যাল সিগনিফিকেন্স ইত্যাদিতে একটা ক্লাস লাগবে। আর তার সঙ্গে সঙ্গে যে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন, হ্যাঁ যেভাবে তুমি ধরো কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরগুলোকে লিখলে, যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি যেতে হয়, তাহলে সেই চেঞ্জগুলো তুমি কেমন করে করছো সেই রেসিপি থেকে করার জন্য আরো একটা ক্লাস লাগে। আচ্ছা, পার্টিকুলার রিং সেটা পুরো একটা ক্লাস লাগে না। হ্যাঁ, এটা আমি যদিও একটা ক্লাস দিয়ে রাখছি, কিন্তু ওই তার সাথে ধরো ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি, সেটাকে যদি ভালো করে ডিটেলে বলতে যাই একটা ক্লাস তোমার লেগে যাবে। আচ্ছা, রিজিড রোটার যে প্রবলেমটা, রিজিড রোটার প্রবলেমটা তোমার উপায় নেই, তোমাকে উইদাউট সলিউশনই করতে হবে। হ্যাঁ, মানে উইথ সলিউশন করা যাবে না।
উইদাউট সলিউশন করলে তুমি একটা ক্লাসের মধ্যে ম্যানেজ করে দিতে পারবো এটাকে। হ্যাঁ, উইথ সলিউশন করলে সেটা অনেক লেন্দি হয়ে যাবে। আর হাই রিগার্ডেড প্রবলেম তুমি যত সহজেই করো না কেন, তোমাকে 4টে ক্লাস দিতেই হবে। এটা, ঠিক আছে? আর পলিইলেকট্রন অ্যাটমস আর আয়ন তা তো সলিউশন করতে হবে না, স্যার কি করে তোমার হ্যামিল্টনিয়ান লিখতে হচ্ছে, তার সঙ্গে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন হ্যানা ত্যানা এইগুলো বললেই হবে, এটা একটা ক্লাসের মধ্যে তোমার হয়ে যাবে। আর পলিইলেকট্রন মলিকুল যেটা কোভালেন্ট বন্ডিং নিয়ে কথাবার্তা হচ্ছে এবং তার সঙ্গে ভেরিয়েশন প্রিন্সিপাল এসব বলা হয়েছে। এই ভেরিয়েশন প্রিন্সিপালটা আগে বলে দিই, ভেরিয়েশন প্রিন্সিপাল দুটো ক্লাস হচ্ছে এটা। তাহলে এই কোভালেন্ট বন্ডিংটা বাদ দিয়ে টোটাল কটা ক্লাস লেগে গেল সেটাকে দেখো। 4টে, 2টো 6টা, 7টা, 8টা, 8 আর 4 12টা, 13টা আর 2 15টা। তাহলে 15টা ক্লাস অলরেডি চলে গেল। এবং এর আগে আমার যেটা এক্সপেরিয়েন্স, যখন সপ্তাহে আমি একটা করে ক্লাস নিতে চেয়েছি, এই কোভালেন্ট বন্ডিং এ ঢোকার আগেই আমি দেখতে পাচ্ছি আমার সময়টা শেষ হয়ে যাচ্ছে। এবার কোভালেন্ট বন্ডিংটা এইটা কতটা কি সময় থাকছে তার মতো করে কতটা ডিটেলে বলবো তার উপরে নির্ভর করবে। ধরো তুমি যদি আগে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তুমি যদি H2 প্লাস বা H2 পর্যন্ত আছে, H2 বেশি নাই, তাহলে H2 পর্যন্ত তুমি যদি ভ্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরির বেসিক ব্যাপারগুলো বলে দাও, একটা দুটো ক্লাসই হয়ে যায়। ঠিক আছে? আর যদি তুমি মনে করো যে কোভালেন্ট বন্ডিং এ একদম সেকুলার ডিটারমিনেন্ট কনস্ট্রাকশন থেকে শুরু করে তার সলিউশন করে তুমি ডিটেলে করবে, যে আমাদের বই অনেক ডিটেলে লেখা, ডিটেলিং গুলো করবে তুমি যদি মনে করো, তাহলে কিন্তু এখানে আরো বেশি সময় তোমাকে দিতে হবে। মানে তোমাকে মানে কি বলবো, একটা এক্সাক্ট H2 প্লাস প্রবলেমটাকে তোমার ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এক্স্যাক্টলি সলভ করা যায়, তার জন্য একটা সময় লাগবে। তারপরে লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটাল যখন তুমি করছো, তার যে কন্ডিশন গুলো, ইউএস কন্ডিশন, এনার্জি কম্পারেবল হতে হবে, প্রপার ওভারল্যাপ হতে হবে আর প্রপার সিমেট্রি ম্যাচ করতে হবে, সেইগুলোকে বলে তুমি যদি সেকুলার ডিটারমিন মানে লিনিয়ার ভেরিয়েশন প্রিন্সিপালটাকে আস্তে 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 কাজে লাগিয়ে যদি প্রবলেমটাকে সলভ করো, তাহলে H2 প্লাসের জন্যই তোমার একটা কাজ লেগে যাবে। তারপরে H2 জন্য এলে তার জন্য একটা ক্লাস লাগবে, মলিকুলার অরবিটাল থিওরিতে চলে এলে তার জন্য একটা ক্লাস লাগবে করে, এইটা কিন্তু বেশ অনেকটা সময়ের ব্যাপার লাগে। তাহলে আমি জাস্ট খুব ব্রিফলি করে দেওয়ার চেষ্টা করব পিপিটি বা ইত্যাদি মোডে, সেটাকে অন্তত পক্ষে 3টে ক্লাস আমি দেবো, অন্তত পক্ষে 3টে ক্লাস। ঠিক আছে? কিন্তু এটা দেখবে আমরা যখন আগে পড়িয়েছি, একটা দেখবে ইউটিউবে ভিডিও তোমার আছে, আমরা এই মানে ভেরিয়েশন প্রিন্সিপাল, পলিইলেকট্রন, মলিকুল, এইটা মিলে টোটাল 9টা ক্লাস আমাদের দিতে হয়েছিল প্রপারলি করার জন্য। তোমাদের আমি বললাম যে তোমাদের এই যেটা এই পার্টটা কিন্তু একটু ডিফিকাল্ট, সেখানে এখান থেকে কোশ্চেন ওই ডিটেল ক্যালকুলেশন এইসব প্রবলেমগুলো পড়ে না। এই ভ্যালেন্স বন্ড থিওরির উপরে মলিকুলার অরবিটাল থিওরির উপরে তাদের কম্পারিজন গুলো উপরে কিন্তু তুমি করতে চাও, তাহলে আমরা সেটা করবো যে এক্স্যাক্টলি সলিউশনটাকে না করে এই করলে এটা হয়, করলে এটা হয়, করলে এটা হয়, এরকম বলে যাবো করে 3টে ক্লাসের মধ্যে ব্যাপারটাকে ম্যানেজ করবো। তাহলে দেখো তুমি কোনো রকম ভাবেই হচ্ছে 18টা ক্লাসের নিচে তুমি নামাতে পারছো না। 18টা 2 ঘন্টার ক্লাস লাগবে। এবারে আমাদের এই ধরো আজকে আগস্টের তো 20-21 তারিখ হয়ে গেল। হুম, তাহলে এবারে অক্টোবরের তো একটা বড় সময় ধরে পুজো চলবে। আমি ঠিক আছে, অক্টোবরে আমি ধরেও নিচ্ছি যে পুজোর সময়টা, সে ধরো তোমরা তোমরা থাকছো না, আমি হয়তো বেড়াতে যাচ্ছি, সব মিলে যে সময়টা নষ্ট হবে সেটাকে তুমি ধরো বেরিয়ে ফিরে এসে বা পুজো শুরু হওয়ার আগে আমাদের মহালয়া থেকে ছুটি পড়ে যায়। মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত কিছু এক্সট্রা ক্লাস নিয়ে, আর ওদিকে লক্ষ্মী পুজোর পর থেকে কিছু এক্সট্রা ক্লাস নিয়ে, মানে লক্ষ্মী পুজোর পরে বা রাদার হচ্ছে আমাদের এই জগদ্ধাত্রী পুজো পর্যন্ত ছুটি থাকে, তোমাদের যদি ভাইফোঁটা পর্যন্ত ছুটি, ওই সময় আমার কিছুটা ছুটি থাকবে, সেখান থেকে এক্সট্রা ক্লাস নিয়ে যদি আমি ধরে নিই যে অক্টোবর মাসে যতগুলো ক্লাস থাকার কথা ততগুলো ক্লাসই আমরা পেয়েছি। হ্যাঁ, তার মতো করে দেখো সব মিলে ওই 18টা মানে 4 মাস তোমাকে সলিড ক্লাস পেতে হবে। তার মাঝে যদি হুট করে পরীক্ষা তোমাদের বলে দেয় বা দিয়ে দেয়, তখন আমার পক্ষে সমস্যা। মানে 4 মাস মানে হচ্ছে তোমার অ্যারাউন্ড ধরো ডিসেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে ডিসেম্বরের পরে যদি কাদের পরীক্ষা হয় তাহলে সিলেবাসটা প্রপারলি শেষ হবে। এবারে কাদের যদি নভেম্বরে পরীক্ষা হয়ে যায়, তাহলে ভাই আমার পক্ষে ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়েই যাচ্ছে, তুমি বুঝতে পারছো। তখন আমি চেষ্টা করবো, ঠিক আছে, মানে ছেড়ে তো দেওয়া যাবে না, যে একটুখানি সপ্তাহে একদিন রেগুলারলি ক্লাস না করে এই ক্লাসটাকে হয়তো একটুখানি বেশি সময় দিয়ে তোমাকে করে দেবে। আচ্ছা, আবার উল্টো দিকে যখন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স আর তুমি এটাকে করছো, ওই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স পার্টটা আছে, আর হচ্ছে বললাম নিউমেরিক্যাল মেথডস এর পার্টটা আছে, সেইটা তোমার ওই একদম 2 ঘন্টার ক্লাস হিসেবে ধরলে ওই 15-16টা ক্লাসের মধ্যে ওটাও হয়ে যায়। তাহলে ওটাও যখন তোমার চলবে, ওটা হয়তো প্যারালালি দুটোই চালানোর দরকার নেই। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সটা শেষ হলো, তারপরে যদি আমি এটাকে করি, তোমার ওই কি বলে নিউমেরিক্যাল মেথডসটাকে করি,
তাহলে দেখবে ওটাও সপ্তাহে একটা করে ক্লাস হলে জিনিসটা হয়ে যাচ্ছে। আর ক্যালকাটা ছেলেদের জন্য এই সেমিস্টারে কিন্তু আর একটা প্যারালাল ব্যাচ তোমাকে করতে হবে, যেটা হচ্ছে যে কম্পিউটেশন কেমিস্ট্রি বলে একটা ফুল পেপার আবার আছে, যেখানে তোমাকে ফরট্রান এই ল্যাঙ্গুয়েজটাকে শেখাতে হবে, এক্সেলটাকে শেখাতে হবে এবং তার মতো করে তার বিভিন্ন রকম নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন করতে হবে। ওটা কিন্তু একদম সেপারেট ব্যাচ, তার মানে সেপারেট সিলেবাস। এর সাথে এই কোর পেপারটাকে গুলিয়ে ফেললে হবে না। কোর পেপারটা এই দুটো ক্লাসের মধ্যে আমাদের শেখাবো। আর ডিএসসি পার্টটা, যে পার্টটা তো এখন তো তোমাদের জন্য ওটা প্রায় কম্পালসারি হয়ে গেছে। হ্যাঁ, সেই মানে কম্পালসারি মানে ক্যালকাটা ইউনিভার্সিটি ছেলেদের জন্য বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটি ছেলেদের জন্য ওটা তো তোমার কম্পালসারি আছে। সেই ক্লাসটাকে করতে হবে। তার জন্য আমি তোমাদের গ্রুপে ওই এটা যে গ্রুপটা তৈরি করা হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম, সেই গ্রুপে তোমরা জয়েন করে যাও। ওইটা আমি ওই আজকেই বলে দিচ্ছি যে নেক্সট আমরা এটা নিয়ে কবে বসবো, বসে তার মতো করে একটা ডেট ঠিক করে ওটা আবার আলাদা করে পড়ানো হবে। মানে ওভারঅল যদি ফিজিক্যাল কেমিস্ট্রির লোকেদের এবছরের দায়িত্ব হচ্ছে অনেকটা। একটা হচ্ছে তোমার ওই এখানে এখানে আবার যে প্র্যাকটিক্যালগুলো আছে, প্র্যাকটিক্যালগুলো হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিক্যাল, মানে ফরট্রান বেস বা কোনো একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বেস প্র্যাকটিক্যাল। তোমাকে এই যে অ্যাডমিন যে প্র্যাকটিক্যালগুলো করেছো, ল্যাবরেটরিতে গিয়ে বুয়েট টিপের নিয়ে যে প্র্যাকটিক্যালগুলো করেছে, এখানে সেই প্র্যাকটিক্যালগুলো না, এটা হচ্ছে নিউমেরিক্যাল প্র্যাকটিক্যাল। হ্যাঁ, যেটা তোমাকে কম্পিউটারে বসে করতে হবে। সেই প্র্যাকটিক্যালগুলো আছে। এটা মানে ফরট্রান বেস প্র্যাকটিক্যালগুলো কোর পেপারের মধ্যে আছে, আর এক্সেল বেস প্র্যাকটিক্যালগুলো হচ্ছে তোমার ওই ডিএসসি পার্টের মধ্যে আছে। সেই মতো করে কিন্তু ওভারঅল যে ফিজিক্যাল কেমিস্ট্রির ওয়েটেজটা কিন্তু হিউজ। তুমি যদি এইটাই দুটো ক্লাস নিয়ে কথাবার্তা বলো, আবার ওখানে আবার প্যারালালে আরো দুটো ক্লাস নিয়ে কথাবার্তা বলতে হবে। একটা হিউজ আর কি, তোমার সেটাকে করতে হবে, অনেকটা চাপ করবে। সেটাকে আমরা ঠিক আছে, ওটা এটা একটা আলাদা ব্যাচের মতো আমি দুটো ক্লাসের স্লটটাকে বলে দিলাম। আর ওইটা ডিএসসি পার্টটা তো হয়তো অন্যান্য কেউ নেই, যাদবপুরে হয়তো নেই বা রহরা কলেজে হয়তো নেই। হ্যাঁ, ওরা এটা তো ইন্টারেস্টেড নাও হতে পারে, এটা তাদের ব্যাপার। তা আমরা আমাদের মতো করে ওইটা একটা আলাদা ব্যাচ করে আলাদা রকম ভাবে করবো। তা ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে সিলেবাস নিয়ে যে কথাগুলো বললাম পরিষ্কার তো? তাহলে আমরা শুরু করি এবারে নাকি? ঠিক আছে, রে খোকারা, চলো। তাহলে আজকে যে এই 1 ঘন্টা অ্যারাউন্ড একটা যে সময় থাকবে, সেই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে হারমোনিক অসিলেটর। সেটাকে ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে বুঝে নিতে হবে। যে কোনো প্রবলেমই না, তার পার্টিকেল ইন এ বক্স প্রবলেম যেটা আছে, তার ক্লাসিক্যাল মেকানিক্সটা খুব সিম্পল ছিল। সেখানে তার ক্লাসিক্যাল মেকানিক্সটা আমি আলাদা করে বলিনি। আমরা যখন পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটাকে বলছিলাম, পড়াচ্ছিলাম, তখন যে রেজাল্টগুলো পাওয়া যাচ্ছিল, সেই রেজাল্টগুলো তোমার ওই আহ, আহ, তার ক্লাসিক্যাল মেকানিক্সের সাথে তার যে কম্পারিজনের জায়গা যখন বলছিলাম, তখন তোমার ক্লাসিক্যাল মেকানিক্সের জায়গাটা চলে এসেছে। কিন্তু এখন হারমোনিক অসিলেটর প্রবলেম, এটা কিন্তু আগে ক্লাসিক্যালি দেখে নিতে হবে। কারণ এখানে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম এই যে কম্পারিজনটা, তাদের ডিফারেন্সেস এবং তাদের যে করেসপন্ডেন্সটা, এইটা কিন্তু সাইড বাই সাইড তোমার চলবে। মানে বিভিন্ন কারণে এই তোমার যেটাকে বলা হয় হারমোনিক অসিলেটর প্রবলেমটা না, মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এরকম লোকে বলে যে যদি তুমি একটা প্রবলেম সলভ করতে চাও, আর তুমি যদি মনে করো যে তুমি বেশি প্রবলেম সলভ করবে না, একটাই প্রবলেম তুমি সলভ করবে বোথ ক্লাসিক্যালি এবং কোয়ান্টাম মেকানিক্যালি, তো তুমি সার্টেনলি হচ্ছে হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে করবে। আর হারমোনিক অসিলেটর প্রবলেমটা হচ্ছে ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে লিনিয়ার বা ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলবো। তাহলে আমরা শুরুটা করছি এই জায়গা থেকে, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর বা ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা এখন থেকে সিম্বলিক্যালি LSHO এইটা নিয়ে, লিনিয়ার সিম্পল LSHO এটা বলছে। আচ্ছা, এই যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, তাই যদি তুমি প্রথমে এক্সাম্পল দাও, যে এক্সাম্পল গুলো প্রথমে আসে দেখো, ধর একটা পেন্ডুলাম। আগে তো সব বাড়িতে সব দেওয়াল ঘড়ি থাকতো, তখন তোমার পক্ষে পেন্ডুলাম দেখা অনেক সহজ ছিল। এখনো কিছু কিছু ঘড়ি আছে, কিন্তু দেওয়ালে টাঙানো থাকে, কিন্তু সেখানে কোনো পেন্ডুলাম নেই, সেখানে একটা কাঁটা গাছ ঘোরে।
হ্যাঁ, কিন্তু সেরকম না, কিন্তু পেন্ডুলাম দোলক যদি থাকতো, যে দুলছে আর কি, এটা এই হচ্ছে একটা পেন্ডুলাম। যে পেন্ডুলামটা এই এদিক থেকে এদিকে তোমার অসিলেট করছে। আচ্ছা, এছাড়া হতে পারে তোমার একটা স্প্রিং, স্প্রিং এতে একটা ওয়েট ধরো তোমার ঝোলানো আছে। এখানে যেমন একটা এম মাস ধরে নাও, এম মাস, একটা এম মাস তোমার ঝোলানো আছে। এটাকে তুমি টানলে, টেনে এটা এই দিক বরাবর সে বেসিক্যালি অসিলেট করছে। আচ্ছা, আবার আমাদের যেটা মূল জায়গা সেটা হচ্ছে যে আমি এই যে এক্সাক্টলি সলভেবল প্রবলেমগুলোকে করছি, সেই এক্সাক্টলি সলভেবল প্রবলেমগুলোকে আমি আমাদের রিয়েলিস্টিক সিচুয়েশনে কাজে লাগাবো। লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এই মডেলটা যখন রিয়েলিস্টিক সিস্টেমে কাজে লাগায়, সেটা হচ্ছে ডায়াটমিক মলিকুল, তার যে বন্ডের যে ভাইব্রেশনটা সেটাকে সিম্পল হারমোনিক ধরে নিয়ে অনেক কাজ তোমাকে করতে হয়। তাহলে এখানে দেখো, তুমি যদি একটা একটা স্প্রিং, তার দুদিকে দুটো মাস পয়েন্ট আছে এইরকম করে ভাবো। হ্যাঁ, এখানে একটা ধরো M1 মাস আছে, এখানে একটা M2 মাস আছে, এই বরাবর সে অসিলেট করবে। মানে এখানে যেমন একটা ফিক্সড জায়গাতে একটা স্প্রিং ঝুলিয়ে দিয়ে সেখানে একটাই মাস দেওয়া হলো, আর তার বদলে হচ্ছে আমার একটা স্প্রিং এর দুপাশে দুটো মাস আছে, মানে ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে হয় আর কি। তাহলে এইগুলো সব হচ্ছে তোমার এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের এক্সাম্পল। আর এই যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এই যে এক্সাম্পলটা এখানে বলা হয়েছে, এই এরা সব কেন তোমার সেই রেসপেক্টে লিনিয়ার, এটা একটুখানি বোঝা মানে, আচ্ছা লিনিয়ার বোঝা কেন এগুলো হারমোনিক, সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা একটা বুঝতে হবে। যে এদের ক্ষেত্রে এরা প্রত্যেকে না হুকস ল ওবে করে। তাহলে হচ্ছে তোমার সিম্পল হারমোনিক অসিলেটর এসএইচও ওবেস হুকস ল, তাহলে হুকস ল ওবে করে। আচ্ছা, হুকস লটা কি? হুকস হুকস ল ওবে করে। আচ্ছা, হুকস লটা কি? দেখো, আচ্ছা আমি যদি এক্স বলে একটা টার্ম ডিফাইন করি, এক্সটা হচ্ছে যেখানে তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। যখন সিম্পল পেন্ডুলামটা তুমি রাখছো, তাকে এমনি রেখে দিলে সে এই পজিশনে থাকতো। এবার এইখান থেকে সে ধরো কিছুটা সরে গেল, তার কতখানি সরে গেল সেটা হচ্ছে এক্স, এটা ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এবারে স্প্রিং বা এই ধরনের সিচুয়েশনে যদি তুমি দেখো, ধরো এক্সটাকে তুমি এই পার্টিকুলার কেসে লিখতে পারো আর মাইনাস আর জিরো, যেখানে বা আর ইকুইলিব্রিয়াম যাই বলো, আর মাইনাস আর ইকুইলিব্রিয়াম, আর মাইনাস আর জিরো বললেও হবে, আমি আর মাইনাস আর জিরোই বলি। আর মাইনাস আর জিরো ধরো, আর মাইনাস আর জিরো, যেখানে আর জিরোটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লেন্থ। এই স্প্রিংটাকে যদি কনসিডার করো, ধরো একটা এটাকে ডায়াটমিক মলিকিউল ভাবো আর কি, তাহলে আর যেটা ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ, আর আরটা হচ্ছে এই যে স্ট্রেচ বা কম্প্রেসড হলো, তাকে লম্বা করলে বা বেটে করলে, স্ট্রেচ বা কম্প্রেস যখন হচ্ছে তার ইনস্ট্যান্টিনিয়াস লেন্থ, যেটা সেই মুহূর্তে তার যে লেন্থটা ইনস্ট্যান্টিনিয়াস লেন্থ, আসলে এই আর মাইনাস আর জিরোটা হচ্ছে তোমার এক্স। যদি স্ট্রেচড হয়, আরটা গ্রেটার দ্যান আর জিরো হবে, তখন এক্সটা পজিটিভ হবে। আর যদি কম্প্রেসড হয়, তখন আরটা লেস দ্যান আর জিরো হবে, তখন এক্সটা তোমার নেগেটিভ হবে। তো যাই হোক না কেন, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আর এবারে যদি ডিসপ্লেস করা হয়, তাহলে there will be a restoring force, রেস্টোরিং ফোর্স মানে হচ্ছে তুমি যখন ডিসপ্লেস করলে সেটা ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরতে চায়, এবং একটা ফোর্সের জন্য সেই ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরবে, সেটাকে রেস্টোরিং ফোর্স বলা হচ্ছে। দেয়ার উইল বি এ restoring force which is directly proportional to x, which is directly
proportional to x and directed towards the ইকুইলিব্রিয়াম পজিশন, এবং ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে হচ্ছে এটা ডিরেক্টেড। মানে ধরো তুমি যদি ইকুইলিব্রিয়াম পজিশনে ডিসপ্লেস করে দাও, তাহলে সে আগের জায়গায় ফিরে আনার চেষ্টা করবে। তুমি স্ট্রেচ করে দিলে কমে গিয়ে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। তুমি কম্প্রেস করলে বেড়ে গিয়ে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করবে। এখানেও ঠিক তাই, কম্প্রেস করলে বেড়ে গিয়ে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে, বা তুমি স্ট্রেচ করলে কমে গিয়ে আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে রেস্টোরিং ফোর্সটার কথা বলা হচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, বা ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স মানে ওই ডিসপ্লেসমেন্ট ফর দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আর ডিরেক্টেড টু দ্য ফিক্সড পয়েন্ট মানে দেখো তুমি ডিসপ্লেসমেন্টটা যেদিকে করছো ফোর্সটা উল্টো দিকে কাজ করছে, তার মানে এটা হচ্ছে মাইনাস এক্স। অথবা এখান থেকে তুমি লিখতে পারো ফোর্সটা হচ্ছে তোমার মাইনাস কে ইন্টু এক্স। এই যে এক্সপ্রেশনটা হলো, এই এক্সপ্রেশনটা হচ্ছে তোমার বেসিক্যালি হুকস ল মেনে এক্সপ্রেশন হচ্ছে এইটা, যে ফোর্সটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স। আর এখানে কেটাকে বলা হচ্ছে, কেটা একটা পজিটিভ কোয়ান্টিটি, একে বলা হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট এটা তোমার গ্রেটার দ্যান 0। আর ফোর্স কনস্ট্যান্ট এখানে কি দেখো, দেখো এই কেটাকে তুমি এইভাবে লিখতে পারো, যদি ফোর্সের ম্যাগনিটিউড ডিভাইডেড বাই তোমার ডিসপ্লেসমেন্টটাকে করো এইটা, তার মানে এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যদি এক্সটা 1 হয়ে যায়, তাহলে যে রেস্টেনিং ফোর্সটা থাকবে সেটাই তোমার কে এর সঙ্গে সমান। তার মানে তুমি এইভাবে বলতে পারো যে ফোর্স কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড as the restoring force for unit displacement. Force for unit ডিসপ্লেসমেন্ট। মানে এখান থেকে পরিষ্কার যখন এক্স এর ভ্যালু 1 হয়ে যাবে তখন কে আর এফ এর সঙ্গে সমান হয়ে যাবে, সেটাই বলছে ফোর্স কনস্ট্যান্ট ক্যান বি ডিফাইন্ড as the restoring force per unit displacement। তাহলে এবারে দেখো এর যদি তুমি এসআই ইউনিট করো, এসআই ইউনিট অফ কে, সেটা সাধারণত ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট এটা হবে। আর যদি সিরিয়াস ইউনিট করো, এটা হচ্ছে 9 সেন্টিমিটার টু পাওয়ার -1। আচ্ছা, এবারে যখন তুমি এই সিম্পল হারমোনিক অসিলেটর দিকে দিয়ে একটা ডায়াটমিক মলিকুল বা একটা ফোর্স ভাইব্রেশনটাকে মডেল করার চেষ্টা করবে, তো এই ফোর্স কনস্ট্যান্ট কেটা উইল গিভ ইউ দ্য রিজিডিটি অর স্টিফনেস অফ দ্য বন্ড। মানে যেটা করতে হচ্ছে যে মানে এ ডায়াটমিক molecule can be modeled as a linear simple harmonic oscillator. Then force constant K is a measure of rigidity or stiffness of the bond. এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আমরা পরে যখন মানে পরে এখানে আমাদের তোমাদের জন্য অ্যাকচুয়ালি আগেই পড়িয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আবার পরের সেমিস্টারে আমি আবার একবার পড়াবো। যখন তুমি ওই স্পেকট্রোস্কোপি পড়েছিলে, সেখানে আইগার স্পেকট্রোস্কোপি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপিতে কিন্তু ডায়াটমিক মলিকুলটাকে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরই প্রথমে মডেল করা হয়েছে, পরবর্তীকালে ওটা অ্যানহারমোনিক অসিলেটর মডেল বা মোস অসিলেটর মডেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বেসিক যে মডেলটা সেটা হচ্ছে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। তা দিয়ে তুমি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা আইগার স্পেকট্রোস্কোপি পড়ো, সেখানে কিন্তু কেটা পরিষ্কার বের করতে পারা যায় স্পেকট্রোস্কোপি করে, এবং সেটা একটা রিজিডিটি বা স্টিফনেস অফ দ্য বন্ড ডিপেন্ড করে। যে বন্ড যত শক্ত তার করসপন্ডিং ফোর্স হচ্ছে তত বেশি। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবারে তুমি যদি যে কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করতে চাও, তাহলে তার পোটেনশিয়াল এনার্জিটা লাগে। মানে পার্টিকুলারলি কোয়ান্টাম মেকানিক্যালি যদি প্রবলেমটাকে সলভ করতে চাও, তাহলে শোডিঞ্জার ইকুয়েশন লিখতে হবে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন যে হ্যামিল্টনিয়ানটা আছে, হ্যামিল্টনিয়ানের মধ্যে কাইনেটিক এনার্জি আছে, তার সঙ্গে পোটেনশিয়াল এনার্জি আছে। সেই পোটেনশিয়াল এনার্জি পার্টটা তোমার এখানে লাগবে। তাহলে এই এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ফর্মটা তোমার কেমন দেখতে। দেখো তুমি যদি পোটেনশিয়াল এনার্জিটাকে দেখো,
পোটেনশিয়াল এনার্জিটা এরকম তোমার যে মানে এটা একটা জিনিস সবসময় মনে রাখবে যে ফোর্সটা সবসময় বা উল্টো দিকে এটা আগে লিখি, এটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল, সেটা সবসময় ফোর্স রিপ্রেজেন্ট করে। তো নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা তোমার ফোর্স হয়। এখানে যেহেতু ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং ওয়ান ডাইমেনশনাল প্রবলেম নিয়ে কথাবার্তা বলতে, সেটা পোটেনশিয়াল এনার্জি এক্স এর ফাংশন হবে, কারণ ফোর্সটা তোমার এক্স এর ফাংশন, সেক্ষেত্রে মাইনাস ডিবি ডিএক্স লিখেছি। আর না হলে যদি থ্রি ডাইমেনশনাল প্রবলেম হয়, তোমাকে ওই গ্রেডিয়েন্ট অফ ভি লিখতে হয় আর কি, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, সেটা হচ্ছে তোমার ফোর্স হয়। দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেটা তোমার ফোর্স দিয়ে দিল। তাহলে এবারে দেখো যেখানে ভিএক্সটা যে পোটেনশিয়াল এনার্জিটা, তাহলে এবারে এই যে ফোর্সটা সেটা হুকস ল থেকে মাইনাস কে ইন্টু এক্স, তাহলে কি পাচ্ছি এখানে, মাইনাস মাইনাস বাদ চলে গেল, সেটা হয়ে গেল কে ইন্টু এক্স ইন্টু ডিএক্স হলো। আচ্ছা এবার আমি ইন্টিগ্রেট করছি, এবার আমি যখন অ্যাজিউম করে দিচ্ছি যখন ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা জিরো, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে আছো, তখন পোটেনশিয়াল এনার্জিটা একটা একটা ফাইনাইট কনস্ট্যান্ট ভ্যালু তুমি ধরতে পারো, আবার বলতে পারো না ওটাই আমার জিরো, ওটাই আমার রেফারেন্স। যখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে, ধরো একটা পেন্ডুলাম তোমার বা ঘড়ির একটা দোলক আছে, সেটা তোমার ব্যাটারি শেষ হয়ে গেছে, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইকুইলিব্রিয়াম পজিশনে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, তার করসপন্ডিং পোটেনশিয়াল এনার্জিটা আমি জিরো ধরে এগোচ্ছি। এটা যদি কেউ একটা একটা ফাইনাইট ভ্যালু ধরেও এগোয়, আলটিমেট ডিফারেন্সটা কিন্তু একই থাকছে, তাতে কিন্তু অ্যাকচুয়ালি তোমার খুব বেশি জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যাবে না। তাহলে সিম্পল হবে সার্টেনলি, তখন ইকুইলিব্রিয়াম পজিশনে আছে তখন পোটেনশিয়াল এনার্জিটা জিরো, সেটাই তোমার সুবিধা হবে। আর এক্সটা যখন এক্স হয়ে যাচ্ছে, তখন ভিএক্সটাকে পোটেনশিয়াল তুমি ভিএক্স লিখলাম। তাহলে এখান থেকে দেখো তুমি ভিএক্সটা কি পেলে, পেলে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তার মানে দেখো এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ভিএক্সটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই যে হাফ কে এক্স স্কোয়ার, এটাকে বলা হচ্ছে তোমার প্রথম কথা যে প্যারাবোলিক পোটেনশিয়াল। প্যারাবোলার ইকুয়েশন তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মতো প্যারাবোলিক পোটেনশিয়াল, এটা একদম হয় না। যেমন হারমোনিক অসিলেটর হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলি, এখানে হচ্ছে প্যারাবোলিক পোটেনশিয়াল। আর এই যে প্যারাবোলিক পোটেনশিয়ালটা, এটা পরিষ্কার থাকে এক্স স্কোয়ারের উপর ডিপেন্ড করছে, অর্থাৎ এটা একটা ইভেন ফাংশনের মতো বা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে ইভেন ফাংশন অর সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস, ইভেন অর সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, মানে তুমি যদি ছবি আঁকো, তাহলে এটা এক্স ডিরেকশন, এটা জিরো, এটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এটা প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। আমি একটা ওই ভালো করে হয়তো আঁকতে পারবো না, কিন্তু মোটামুটি একটা চেষ্টা করি। আর দেখে যাবো না, বেঁকে বেঁকে গেল যাকে পারতাম। দেখ এইটা, তাহলে এখানে তুমি পোটেনশিয়াল এনার্জিটাকে প্লট করছো, এই পোটেনশিয়াল এনার্জিটা তোমার হাফ কে এক্স স্কোয়ার। দেখো এটা হলো কি, এই এক্স ইকুয়াল টু জিরো অ্যাবাউট এটা একটা মিরর ইমেজ, মানে সেই জন্য তুমি ম্যাথমেটিক্যাল একটা ইভেন ফাংশন বলতে পারো, ওটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস। এই যে এটা যে ইভেন ফাংশন হলো বা সিমেট্রিক অ্যাবাউট এক্স অ্যাক্সিস হলো, তার একটা ডিপ কনসিকোয়েন্সেস আছে, যেটা পরবর্তীকালে দেখবে। যেটা একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেটা প্যারিটি অপারেটর রিলেটেড থিওরেম, যেটা বলে যে পোটেনশিয়াল এনার্জি যদি এরকম সিমেট্রিক হয়ে যাবে ইভেন ফাংশন হয় না, তাহলে ওয়েভ ফাংশন গুলো মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি
অর্থাৎ ওয়েভ ফাংশনগুলো আইদার তোমার ইভেন হবে না হলে তোমার অড হবে। ঠিক আছে? এটা তোমার মাথায় রাখতে হবে। তো যাক তার পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে। আচ্ছা এইটা আমি এইরকম করে করলাম। এবারে যদি তুমি এই মানে ডায়াটমিক মলিকুলের মতো করে ভাবো, যদি এরকম হয় যে যেহেতু তোমার এক্সটাকে তুমি যদি আর মাইনাস আর জিরো এইরকম ভাবে লেখো, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা তখন আর এর ফাংশন হিসেবে লিখতে হবে, সেটা তোমায় লিখতে হবে হাফ কে আর মাইনাস আর জিরো তার স্কোয়ার, এরকম ভাবে লিখতে হবে। আচ্ছা এইরকম ভাবে যদি লেখো তাহলে ব্যাপারটা দেখো, ছবিটা এখানে আর তো তোমার বন্ড লেন্থ রিপ্রেজেন্ট করছে। বন্ড লেন্থ এটা কিন্তু কখনোই নেগেটিভ হবে না, মানে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, পজিশন এবং নেগেটিভ দুটোই হতে পারে, কিন্তু বন্ড লেন্থ তো আর নেগেটিভ হবে না, এখানে আরটা শুধুমাত্র পজিটিভ দিকে আঁকতে হবে। তখন কি হচ্ছে যে তোমার এই আর ইকুয়াল টু আর জিরো, এটা আর জিরো তার ইকুইলিব্রিয়াম পজিশন, সেই আর জিরোর অ্যাবাউটে তুমি প্যারাবোলিক নেচারটা তুমি দেখতে পাবে। আর জিরোর অ্যাবাউটে তোমার এই প্যারাবোলিক নেচারটা তোমার থাকবে। তখন ছবিটা তোমাকে এই রকম করে আঁকতে হবে। হ্যাঁ, মানে এটা ওই অরিজিনাল এই যে এক্স এর রেসপেক্টে করলে এক্স ইকুয়াল জিরোর অ্যাবাউটে সিমেট্রিক, কিন্তু এখানে যদি আর এর রেসপেক্টে করো ইকুইলিব্রিয়াম পজিশন যেটা আর জিরো, সে আর জিরোর রেসপেক্টে সিমেট্রিক। তখন তুমি ইভেন অড এরকম বলতে পারবে না, কারণ না তোমার আটটা তো শুধু পজিটিভ দিকটা নিচ্ছ, সেখানে এখানে ইভেন অড কিছু বলতে পারবে না, এক্স এর টার্মসে রিপ্লেস করলে এটা ইভেন অড তোমার হচ্ছে। তবে এই হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জির ফর্ম। আচ্ছা এবারে যেটা কথা যে এই যে পোটেনশিয়াল এনার্জিটা দেখো, এই যে পার্টটা, এই জায়গাটা, মানে এখানে যেমন এই ছবিটাকে এঁকেছে সেখানে সর্বত্রই হচ্ছে ওটা প্যারাবোলিক পোটেনশিয়াল। এবারে রিয়েলিস্টিক পোটেনশিয়াল যদি তুমি দেখো, রিয়েলিস্টিক পোটেনশিয়ালটা কিন্তু সবসময় প্যারাবোলিক নয়। এটা যখন আমি মলিকুলার স্পেকট্রোস্কোপিতে আইআর স্পেকট্রোস্কোপি ভাইব্রেশন স্পেকট্রোস্কোপি করেছিলাম, দেখলে এসএইচও মডেল থেকে কিন্তু অনেক লিমিটেশন পাওয়া যাচ্ছিল। এসএইচও মডেল থেকে যে প্রচুর লিমিটেশন পাওয়া যাচ্ছিল, সেই লিমিটেশন গুলো ওভারকাম করার জন্য আমরা মোস্ট অসিলেটর মডেল বা অ্যানহারমোনিক অসিলেটর মডেলটা শরণাপন্ন হয়েছিল। এবারে তার কারণটা কি যে বাস্তবে কিন্তু পোটেনশিয়াল গুলো সেটা সিম্পল হারমোনিক নয়। ঠিক আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে বাস্তবে যদি সেটা তার নাও হয়, তাহলে যে কোনো পোটেনশিয়াল, যে কোনো রিয়েলিস্টিক পোটেনশিয়াল, সেটা হচ্ছে মোস্ট পোটেনশিয়াল হতে পারে, অথবা তোমার লেনার্জন পোটেনশিয়াল হতে পারে, মোস্ট পোটেনশিয়াল, লেনার্জন পোটেনশিয়াল। এই সিচুয়েশনগুলো তুমি যেটা দেখবে যে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যদি খুব কম হয়, তাহলে সেটা কিন্তু তোমার এসএইচ এর মতো বিহেভ করে। সেই জন্য মানে এরকম ভাবতেই পারো যে ঠিক আছে, আমি তো মানে তোমার এসএইচ মডেল তো রিয়েলিস্টিক নয়, তাহলে এইসব মডেল ফডেল দিয়ে করলে কি হবে। করে কাজটা হচ্ছে এই যে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট খুব কম হয়, তাহলে কিন্তু যে কোনো পোটেনশিয়ালি সিম্পল হারমোনিক পোটেনশিয়ালের মধ্যে বিহেভ করে। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মাথায় রাখা। আর সেকেন্ডলি হচ্ছে যে অনেক কমপ্লেক্স প্রবলেমস আছে, যেমন ধরো তুমি ল্যাটিস ভাইব্রেশন বা তুমি এই হিট ক্যাপাসিটি অফ সলিড, এরকম একটা জিনিস তোমাকে পড়তে হবে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পার্টের মধ্যে তোমাদের সিলেবাসে আছে। এই হিট ক্যাপাসিটি অফ সলিড নিয়ে যখন তুমি কথাবার্তা বলবে, সেখানে দেখবে যে ওটা আমি আগের সেমিস্টারে বলেও ছিলাম, যেটা তোমার সলিড স্টেটের মধ্যে অনেক সময় ঢুকিয়ে দেওয়া হয়, বা কখনো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তাহলে হিট ক্যাপাসিটি অফ সলিড বা ল্যাটিস হিট ক্যাপাসিটি, এটা শুরুই হচ্ছে তোমার এসএইচও মডেল দিয়ে। ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি যেটা বললাম, এটা কিন্তু শুরুতে হয় এসএইচও মডেল দিয়ে, তারপর না তার মডিফিকেশন এটাও হয়। সেই কারণে এই মডেলটা খুব ইম্পর্টেন্ট। আর থার্ডলি হচ্ছে যে এই প্রবলেমটা বোথ প্র্যাকটিক্যাল এবং কোয়ান্টাম মেকানিক্যাল তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারো, এক্স্যাক্টলি সলভ করে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ফিজিক্স তুমি পাবে। আর তার মানে তুমি যেটা ইম্পর্টেন্ট দেখো যে মানে when displacement from the equilibrium position, when displacement from the equilibrium position is small, then all বলাটা ভুল হবে, then most of the bound potential is
এসএইচও লাইন, সিম্পল হারমোনিক অসিলেটর লাইন। হ্যাঁ, তুমি ধরো কথা কথা বলছি, তুমি ধরো মোর্স পোটেনশিয়ালের কথা বলছো। মোর্স পোটেনশিয়াল ধরো, মোর্স পোটেনশিয়ালটা কেমন দেখতে, কেন তো এটা আমি যখন আইআর স্পেকট্রোস্কোপি করেছিলাম সেখানে আমি এটা বলেছিলাম। এই মোর্স পোটেনশিয়ালের ফর্মটা আমি আর কিছু বলছি না। তো ছবিটা হচ্ছে এরকম দেখতে। তো সাডেনলি এই ছবিটা আর আগের যে ছবিটা এসএইচ মডেলের যে ছবিটা সেটা এক নয়, কিন্তু খেয়াল করে দেখো এই ইকুইলিব্রিয়াম পজিশন অ্যারাউন্ডে যখন তুমি দেখছো এই যে পার্টিকুলার জায়গাটা দেখছো, দেখো এই পার্টিকুলার জায়গাটা ছবি দেখে আপনি বুঝতে পারছো এটা হারমোনিক অসিলেটর টাইপের দেখতে। অথবা তুমি যদি লেনার্জন পোটেনশিয়াল দেখো, লেনার্জন পোটেনশিয়াল তারও যদি ছবিটা তোমার মাথায় থাকে, দেখো সেটা এরকম টাইপের দেখতে। হ্যাঁ, তাহলে এই যে মানে মানে লেনার্জন পোটেনশিয়ালটা অবশ্যই যেটা করা হয় এটা তোমার একটা নেগেটিভ দিকে যায়, সেটা হয়তো ছবিটা এরকম করে আঁকলে ভালো। এদিকে আর প্লট করছো, এরকম দেখতে হচ্ছে লেনার্জন পোটেনশিয়ালটা ধরো এটা। তাহলে এই যে জায়গাটা দেখো ইকুইলিব্রিয়াম পজিশনের অ্যারাউন্ড এই জায়গাটা দেখো, এই যে জায়গাটা দেখো, এটা হচ্ছে তোমার কিন্তু খুব অল্প জায়গার মতো অন্তত হারমোনিক অসিলেটরের মতো দেখছো। তার মানে অনেক রিয়েলিস্টিক পোটেনশিয়ালই কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে এসএইচও লাইক, এটা একটা। আচ্ছা, সেকেন্ড দিকেটা হচ্ছে দেয়ার আর মেনি realistic problems can be modeled by linear simple harmonic oscillator। যেমন ধরো তুমি ল্যাটিস ভাইব্রেশন থেকে শুরু করে মলিকুলার ভাইব্রেশন পর্যন্ত এক্সেট্রা, সেগুলো দেখো মডেল করা হচ্ছে কিন্তু তোমার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। আর থার্ড দিক হচ্ছে ইট ইজ এক্স্যাক্টলি solvable in both classical mechanics and quantum mechanics। এই কারণে এসএইচও মডেলটা এত ইম্পর্টেন্ট। মানে এসএইচও মডেলটা তোমাকে পড়তেই হয়, বুঝলি না? মানে পার্টিকুলার বক্স মডেলটা সিম্পল বলে তুমি প্রথমে পড়ে যেতে হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর যা ইউটিলিটি তার তুলনায় এসএইচও মডেলের ইউটিলিটি কিন্তু অনেক অনেক বেশি। এখানে অন্ততপক্ষে একটা এক্সাক্টলি প্রবলেম সলভিংয়ের প্রবলেম যদি তোমাকে করাতে হয় তাহলে অবশ্যই তুমি এই এসএইচও মডেলটা করবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি দেখো এই মডেলটা কি বললাম, ঠিক আছে, সেটা হুকস ল ওবে করে, তার পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তোমার প্যারাবোলিক আর বা ইভেন এটা যে ইভেন ফাংশন বা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। আর এই মডেলটা কেন ইম্পর্টেন্ট সেটা আমরা দেখেছি। আচ্ছা, এবারে আমাদের যেটা করতে হবে এই প্রবলেমটাকে ক্লাসিক্যালি তুমি সলভ করবে। তা ক্লাসিক্যালি যদি সলভ করতে হয়, ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তার এসেনশিয়াল ফিচার্স গুলো প্রথমে দেখো। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট যে নিউটনস লজ অফ মোশন যদি তুমি লেখো বা নিউটনস ইকুয়েশন অফ মোশনটা যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে লিখতে চাও, নিউটনস ইকুয়েশন অফ মোশন, সেটা কি ফোর্সটা, সেটা তোমার নেগেটিভ গ্রেডিয়েন্টটা পোটেনশিয়াল তো বলেছিলাম, এটা ফোর্সটা কত লিখতে পারো তোমার, মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা যে মাইনাস কে ইন্টু এক্স, এটা হচ্ছে নিউটনস ইকুয়েশন অফ মোশন। বা তুমি এটাকে লেখো d2x বাই dt স্কোয়ার প্লাস কে বাই এম ইন্টু এক্স ইফ ইট অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0, মানে এমটা এদিকে ভাগ হয়ে গেল করে বাঁ দিকে তুমি পাঠিয়ে দিলে এটা ইকুয়াল টু 0। বা তুমি এটাকে লেখো d2x বাই dt স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা তাহলে এইটা হচ্ছে তোমার সকল ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাকে সলভ করতে হবে। আচ্ছা, এখানে ওমেগাটা আমি লিখলাম, এটা অ্যাকচুয়ালি কি দেখো, এটা তো কে বাই এম, কে বাই এম, এইটাকে বলা হয় তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি
উইথ ইউনিট সেকেন্ড ইনভার্স। দেখো তুমি খেয়াল করো, ধরো তুমি ফোর্স কনস্ট্যান্ট মানে এর ইউনিটটা কি করে আসছে দেখো, ইউনিট অফ ওমেগা যদি তুমি দেখো তাহলে এখানে ফোর্স কনস্ট্যান্ট ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার ছিল, আর এখানে মাসটা ধরে নাও তোমার কেজিতে। আচ্ছা, নিউটন মানে ফোর্স, তো ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস মানে এটা হচ্ছে মাস কেজি ইন্টু অ্যাক্সিলারেশন হচ্ছে এম এস টু দি পাওয়ার -2, তারপর একটা এম ইনভার্স থাকছে। ভুল করলাম, রুটটা দেওয়া হয়নি তো, এটা কে বাই এম তো ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা যদি রুট ওভার কে বাই এম তাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হচ্ছে। তাহলে যখন ইউনিট তুমি কথাবার্তা বলতে এইটা রুট হবে, আর নিচে একটা তোমার কেজি আছে, দেখো কেজি কেজি কেটে গেল, মিটার মিটার ইনভার্স কেটে গেল, উত্তর তোমার সেকেন্ড ইনভার্স হবে। এটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে, ওমেগাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, আর এবারে এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। আর প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি এইভাবে লেখো, লেট দ্য ট্রায়াল সলিউশন। সলিউশন করা নিশ্চয়ই মনে আছে, ক্লাস 11-12 তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু সলিউশন তোমাদের শিখতে হয়। তাহলে লেট দ্য ট্রায়াল সলিউশন হচ্ছে তোমার এই এক্স ইকুয়াল টু ধরুন ই টু দি পাওয়ার আলফা টি, বুঝছো? মানে এখানে এক্সটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা টি, এরকম ভাবে ধরা। তাহলে ডিএক্স বাই ডিটি যদি করো, ডিএক্স ডিটি, আলফা ই টু দি পাওয়ার আলফা টি হয়ে গেল, অ্যান্ড সেকেন্ড ডেরিভেটিভটা যদি করো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার যদি তুমি করো, তাহলে সেটা হচ্ছে আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা টি। তা যদি হয় তাহলে এবারে এখানে বসিয়ে দেওয়া যায়, তাহলে দেন ক্লিয়ারলি এখানে দেখো তোমার হচ্ছে আলফা স্কোয়ার আলফা টি প্লাস ওমেগা স্কোয়ার, এক্সটা হচ্ছে, আচ্ছা এটাকে এক কাজ করা যাক, এটাকে আলফা স্কোয়ার এক্স করে দিলাম। হ্যাঁ, আচ্ছা এটা তোমার আলফাটা হচ্ছে এক্স, তাহলে আমি সেটা লিখে দিতে পারি, এটা হচ্ছে তোমার আলফা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স, আলফা স্কোয়ার এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, আলফা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 0 হলো। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো আইদার এক্স ইকুয়াল টু 0 and or alpha square plus omega square equal to 0. আচ্ছা, x equal to 0 gives a trivial solution. আচ্ছা, ট্রিভিয়াল সলিউশন মানে একটা সলিউশন হ্যাভিং দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স, মানে একটা সলিউশন যার কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্স নাই, তাকে বলা হচ্ছে তোমার ট্রিভিয়াল সলিউশন। কারণ এখানে যদি এক্সটা তোমার সবসময় 0 হয়ে যায়, তাহলে লাভের লাভ কি হলো? তো তোমার তার মানে কি, যেটা পেন্ডুলাম সে কখনো দুলছেই না, সবসময় ইকুইলিব্রিয়াম পজিশনেই আছে। তো সেই প্রবলেম তো সলভ করে কোনো লাভ নেই। মানে এসে ট্রিভিয়াল সলিউশন মানে হচ্ছে একটা সলিউশন হ্যাভিং দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে ঠিকঠাক সলিউশন পেতে গেলে তোমাকে পরের যে পার্ট এটা নিতে হবে, মানে এখানে দুটো জিনিসের গুণফল 0 বলে এটাও 0 হতে পারে, এটাও 0 হতে পারে। এক্স ইকুয়াল টু 0 হলে একটা ট্রিভিয়াল সলিউশন, যে সলিউশনের অ্যাকচুয়ালি কোনো ইম্পর্টেন্সই নাই। তোমার অ্যাকচুয়ালি আলফা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 সেটা দিয়ে কাজ করতে হবে। তাহলে এখানে তাহলে আলফাটা হয়ে গেল, কত আলফাটা গেছে প্লাস মাইনাস আই ওমেগা, আলফা স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে আলফা হচ্ছে প্লাস মাইনাস আই ওমেগা। আলফার এই অ্যালাউড ভ্যালুগুলো প্লেন, আলফা যদি এই ভ্যালুগুলো হয় তাহলে জেনারেল সলিউশনটা কেমন করে লিখতে পারবে? জেনারেল সলিউশনটা লিখতে হয় এক্স, যেটা হচ্ছে সার্টেন টাইমের ফাংশন, সেটাকে তাহলে c1 ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স। মানে দেখো না, আলফার জায়গায় যদি তুমি আই ওমেগা বসাও, প্লাস আই ওমেগা বসালে একটা সলিউশন হচ্ছে ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স, আর একটা সলিউশন ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স, তাদের লিনিয়ার কম্বিনেশন হচ্ছে তোমার এক্সটা। এক্স থেকে c1 ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স। এটা হচ্ছে তোমার জেনারেল সলিউশন। ঠিক আছে, তো ভালো। আচ্ছা, এবারে দেখো এই যে জেনারেল সলিউশনটা এখানে ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স এই ফর্মে আছে, এইগুলোকে চাইলে তুমি সাইন কসের ফর্মে লিখতে পারো। তার মানে এটা সার্টেনলি একটা সলিউশন, এইটা হচ্ছে সার্টেনলি একটা সলিউশন, যেখানে c1 c2 হচ্ছে তোমার একটা আরবিট্রারি কোফিশিয়েন্ট আর কি। সেই আরবিট্রারি কোফিশিয়েন্টের ভ্যালুটা অন্য কোনো জায়গা থেকে তোমাকে বের করতে হবে। দেন এটা অল্টারনেট, সরি এটা এক্স নয়, এক্সটা ভুল হলো, এটা টি। এটা টি, মানে আলফা টি ছিল টি, এটা এইটা একটা জেনারেল সলিউশন। এই সলিউশনটা একটু পপুলার ফর্মে লেখা যায়। দেখো,
অল্টারনেটিভ তুমি এটা লিখতে পারো এক্সটা যে c1 e⁻i থিটা মানে cos থিটা প্লাস i sin থিটা, সেখানে তুমি এটাকে লিখলে cos ওমেগা টি প্লাস i sin ওমেগা টি, এটা হলো প্লাস c2 cos ওমেগা টি মাইনাস i sin ওমেগা টি, এটা হয়ে যাচ্ছে c1 প্লাস c2 cos ওমেগা টি হলো প্লাস i c1 মাইনাস c2 sin ওমেগা টি হলো। আচ্ছা c1 বাই c2 মানে তুমি ধরে নাও একটা কিছু ক্যাপিটাল C cos ওমেগা টি প্লাস এটাকে লেখো d sin ওমেগা টি। তার মানে এক্সটাকে আর একটা অল্টারনেটিভ ভার্সনে লেখা যেতে পারে সাইন কসের কম্বিনেশন হিসেবে c cos ওমেগা টি d sin ওমেগা টি, যেখানে c1 প্লাস c2 কে তুমি c লিখছো আর i ইনটু c1 মাইনাস c2 কে তুমি d লিখছো। ঠিক আছে, এটা একটা অল্টারনেটিভ সলিউশন হবে। আচ্ছা আবার যেটা লিখতে পারো এগেন, তুমি এক্সটাকে লেখো রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিয়ে গুণ করে দিয়ে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো cos ওমেগা টি প্লাস ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হলো সাইন ওমেগা টি। এইভাবে লিখলাম। হ্যাঁ, আচ্ছা এবারে দেখো তুমি যেটা করতে পারো যে এই মানে যদি ধরে নাও যে আমি বললাম যে ধরে নাও লেট সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা যদি তুমি ধরো সাইন থিটা এটা যদি বলো, আর ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে তুমি চাইলে কস থিটা লিখতে পারো সাজ দ্যাট সি স্কোয়ার সাজ দ্যাট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সেটা কিন্তু তোমার 1 হয়ে যাচ্ছে। এই দুটো স্কোয়ার করে যোগ করে সেটা কিন্তু তোমার 1 হয়ে যাচ্ছে। সাজ দ্যাট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তুমি এটাকে লিখতে পারো। দেখো তাহলে কি হচ্ছে, এই যে আচ্ছা রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটা তুমি এক কাজ করো, এটাকে তুমি এ ক্যাপিটাল এ লেখো, এটা হয়ে যাচ্ছে। এই পার্টটা লিখলে সাইন ওমেগা টি কস থিটা প্লাস এইটা হয়ে যাবে কস ওমেগা টি সাইন থিটা। তাহলে কত হলো এটা এ সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এক্সটাকে তুমি চাইলে আবার এক্সটার সাথে টি এর ফাংশন সাফিক্স আর টিটাকে লিখছি না, তাহলে এক্সটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো এ সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে এটা আর একটা ভাগ। তার মানে এই তিনটের যে কোনো একরকম ভাবে তুমি লিখতে পারো, এভাবেও লিখতে পারো, ওখান থেকেও তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। আচ্ছা আবার এখানে আবার খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে যে তুমি যদি এরকম দাবি করো যে যখন তোমার টাইমটা 0 তখন এক্সও 0, তুমি যদি দাবি করো তাহলে দেখো থিটাটা তোমার 0 করতে হবে। মানে এটাকে বলা থিটাটাকে ইনিশিয়াল ফেজ বলা হয়। মানে এই যে এইটা সাইনের ভেতরে যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার ফেজ। এবার টি ইকুয়াল টু 0 তখন যে ফেজটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ইনিশিয়াল ফেজ। এটা ইনিশিয়াল ফেজ বা ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল যাই বলো না, এটা ইনিশিয়াল ফেজ অ্যাঙ্গেল এটা। এবার যদি আমি এরকম ডিমান্ড করি, ইফ উই ডিমান্ড দ্যাট আমি ইকুইলিব্রিয়াম পজিশনে যখন তখন টাইমটা স্টার্ট করছি। ধরো একটা পেন্ডুলাম দুলছে, পেন্ডুলাম যখন দুলছে তুমি তো স্টপ ওয়াচটা যেখানে খুশি অন করতে পারো। এই যে পেন্ডুলামটা যখন দুলছে তুমি ধরো এইখান থেকে এইখানে যখন তখন স্টপ ওয়াচ অন করলে, বা এই মাঝখানে যখন স্টপ ওয়াচ অন করলে, বা একটা টার্মিনালে যখন টার্নিং পয়েন্টে যখন তখন তুমি স্টপ ওয়াচ অন করলে। এবার তুমি যদি এরকম করো যে ইকুইলিব্রিয়াম পজিশনে যখন তখন তুমি তার টাইমটা স্টার্ট করছো বা স্টপ ওয়াচটা অন করছো, তাহলে আমি যদি এরকম একটা ডিমান্ড করি, if we demand that when t equal to 0, sorry x equal to 0, then when t equal to 0, ঠিক আছে, then x equal to 0, this implies থিটাটা তোমার 0 হবে। দেখো t যখন 0 তখন যদি x 0 হতে হয় তাহলে থিটাটা তোমার 0 হতে হবে। তাহলে ইনিশিয়াল ফেজটাকে তুমি চাইলে 0 করতে পারো।
ঠিক আছে? উইদাউট লস অফ এনি জেনারেটর তুমি সেটাকে করতেই পারো। তুমি স্টপ ওয়াচটা ইকুইলিব্রিয়াম পজিশনে যখন তখন তুমি জাস্ট অন করলে। ঠিক আছে? তাহলে তখন কি দাঁড়াবে? দেন এক্সটা হয়ে গেল এ সাইন ওমেগা। তাহলে এইটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য ইকুয়েশন অফ এক্স, মানে ইকুইলিব্রিয়াম পজিশনের ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা সেটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা এখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছি, আর এটাকে বলতে পারো তুমি ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড, বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। এটাকে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড বলা হয়, মানে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশনকে অ্যাম্প্লিটিউড বলে। আর সাইন ওমেগা টি যখন 1, তখন এক্স ইকুয়াল টু এ হচ্ছে, সেটা তোমার ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড রিপ্রেজেন্ট করছে। তাহলে এক্স এখানে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড তোমার রিপ্রেজেন্ট করে, যেখানে অ্যাম্প্লিটিউড মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এবং সেটা ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এইটা। এর করসপন্ডিং ছবি তুমি আঁকতে পারবে, সেটা তো তোমার সাইনের যে নর্মাল ছবি হয় সেটা। মানে এক্সের ছবি যদি কেউ আঁকতে চায় তাহলে সে এটা নতুন করে বলার কিছু নেই। মানে আমি কুইকলি একবার এঁকে দিই। ধরো তোমার দেখ, এদিকে এক্স প্লট করা হচ্ছে, তাহলে এদিকে তোমার টি প্লট করা হচ্ছে। আমি জাস্ট এদিকে একটা লাইন টেনে নিই। এদিকে জিনিসটা এগোচ্ছে, এদিকে জিনিসটা এগোচ্ছে, টি এর রেসপেক্টে প্লট করা হচ্ছে। এই এই হচ্ছে তোমার মানে এক্স এর ইকুয়েশন। আর এই যে লেন্থটা, এটা হচ্ছে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে তোমার এ। বা এই যে লেন্থটা, এটা এর ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হচ্ছে তোমার এ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট বা পজিশনের ইকুয়েশন। তাহলে এবার ভেলোসিটি কি হবে? ভেলোসিটি ভিটা দেখো, সেটা তো ডিএক্স ডিটি হয়। এটা এখানে এক্স এর জায়গায় এ সাইন ওমেগা টি বসাও, তার মানে এটা ডি ডিটি অফ এ সাইন ওমেগা টি। এটা কত হচ্ছে? একটা ওমেগা থাকবে, দেখো মানে সাইন ওমেগা টি ডেরিভেটিভ করলে তোমার কস ওমেগা টি আসে, ডেরিভেটিভ করছো। এবার এটা যেমন আছে আছে, এটা হয়ে যাচ্ছে এ ওমেগা কস ওমেগা টি। এ ওমেগা কস ওমেগা টি, এটা তোমার দেখতে পাচ্ছ। মানে তুমি যদি ভেলোসিটিটাকে বের করো ডিএক্স ডিটি, সাইনের ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে এখানে? সাইনের মানে এটা যেমন আছে আছে, সাইন ওমেগা টি কস ওমেগা টি হলো, আর সাইন ওমেগা টির ভেতরে একটা ওমেগা আছে বলে একটা ওমেগা পার্ট তোমার চলে গেল। এ ওমেগা কস ওমেগা টি, এইটা হয়ে যাচ্ছে তোমার ভেলোসিটির এক্সপ্রেশনটা। আর তোমার ভেলোসিটির এক্সপ্রেশনটাকে তুমি এইরকম ভাবে করতে পারো, দেখো এটা হচ্ছে তোমার মানে তুমি এ ওমেগা যেমন আছে রইল, কস ওমেগাটিকে তুমি লিখতে পারো রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা তুমি লিখতে পারো। তাহলে এ ওমেগা হলো যদি রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি থাকে, এখানে কত হবে? এক্স স্কয়ার বাই এ স্কয়ার হলো এইটা। যাতে করলে দেখো ওমেগা ইন্টু রুট ওভার অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে। তার মানে ভেলোসিটিটাকে তুমি এক্স এর ফাংশন হিসেবে লেখো, তাহলে কিন্তু সেটা এরকম দাঁড়াচ্ছে। মানে ভেলোসিটিটাকে যদি টি এর ফাংশন হিসেবে লেখো, তাহলে এরকম দাঁড়ালো। মানে ভিটাকে যদি কেউ মনে করে আমি টি এর ফাংশন হিসেবে লিখবো, তাহলে সেটা এ ওমেগা কস ওমেগা টি হলো। কিন্তু কেউ যদি মনে করে ভেলোসিটিটা কি এক্স এর ফাংশন হিসেবে লিখবো, তাহলে এক্স এর ফাংশন হিসেবে লেখাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এরপরে যখন ছবি টবিগুলো আসবে না, তখন যদি এক্স এর ফর্মে তুমি ছবিটাকে আঁকার চেষ্টা করছো, এখানে ভি এক্সটা হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা আপনারা দেখতে বলেছি। আচ্ছা, এবারে এই ভেলোসিটি তুমি পেয়ে গেলে।
এবারে ধর আমি কাইনেটিক এনার্জিটাকে করতে গেছি, আমি এখানে লিখে দিচ্ছি, ধর কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জিটা যদি এটাকে কে ই এইরকম ভাবে লিখি, আমি টি দিয়ে লিখতে পারি কাইনেটিক এনার্জি, এটা টাইম পিরিয়ড লিখতে লাগবে বলে আমি এটাকে কে ই এইভাবে লিখছি। সেটা কত হবে? হাফ এম ভি স্কোয়ার হবে। হাফ এম ভি এর জায়গায় তুমি হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জির ফর্মটা। কাইনেটিক এনার্জিটা হলো। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জিটা কত? পোটেনশিয়াল এনার্জিটা তো হাফ কে এক্স স্কোয়ার ছিল, সেটা বেসিক্যালি হাফ কে এর জায়গায় তুমি এম ওমেগা স্কোয়ার যদি বসিয়ে দাও, এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা তোমার পোটেনশিয়াল এনার্জিটা। তুমি এখান থেকে যদি টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করো, টোটাল এনার্জি ইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এদেরকে যোগ করে ফেলে, যোগ করে যা সেটা বেরোবে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তাহলে টোটাল এনার্জিটা হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবং দেখো এখানে এই যে টোটাল এনার্জিটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট কোয়ান্টিটি, অর্থাৎ টোটাল এনার্জিটা কনস্ট্যান্ট থেকে যাওয়া মানে এটা একটা কনজারভেটিভ সিস্টেম। টোটাল এনার্জিটা কিন্তু এক্স এর উপর ডিপেন্ড করছে না, এটা একটা কনজারভেটিভ সিস্টেম, টোটাল এনার্জি তোমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কিরকম দেখো, যে যদি তুমি গ্রাফিক্যালি ব্যাপারটাকে দেখাও, যে এই ধরো তুমি এইরকম ভাবে করলে, এইদিকে একটা লাইন টানলাম আর এখানে একটা প্যারালালি লাইন টানলাম, তাহলে মাঝখানে ধরো এইটা যদি তোমার মাইনাস এ হয় আর এক্স্যাক্টলি ডান দিকে এদিকে তোমার প্লাস এ হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি পার্টটা হচ্ছে তোমার এইটা এরকম দেখতে। এটা হচ্ছে তোমার কি না, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা, যেটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। পোটেনশিয়াল আমি অলরেডি করেছি, কারণ এক্স ইকুয়াল টু যখন জিরো, দেখো না, যখন হোয়েন এক্স ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ at the equilibrium position, পোটেনশিয়াল এনার্জিটা জিরো আর কাইনেটিক এনার্জিতে কিন্তু এক্স যখন জিরো, এখানে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনে তুমি যদি এক্স এর জায়গায় জিরো বসিয়ে দাও, সেটা হচ্ছে তোমার হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ারের সঙ্গে সমান হচ্ছে, যেটা আমার টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আর হোয়েন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, দেন কি হচ্ছে, দেন পোটেনশিয়াল এনার্জিটা সেটা হয়ে যাচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, যেটা টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ কাইনেটিক এনার্জিটা তোমার জিরো হচ্ছে। তাহলে এই যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ তে কেন কাইনেটিক এনার্জিটা জিরো হলো, তার কারণটা হচ্ছে ভেলোসিটিটা সেটা জিরো হয়ে যাচ্ছে। ভেলোসিটিটা কি? ভেলোসিটিটা তো ওমেগা ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু যখন প্লাস মাইনাস এ, তখন ভেলোসিটিটা জিরো হয়ে যাবে। তার মানে কি হচ্ছে দেখো, যে একটা পেন্ডুলাম তোমার দুল ছিল, পেন্ডুলাম দুলতে দুলতে যখন তোমার এক্সটা প্লাস মাইনাস এর সঙ্গে সমান হলো, তখন ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে বলে কাইনেটিক এনার্জিটা জিরো হয়ে যায় এবং পোটেনশিয়াল টোটাল এনার্জি তোমার পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে। সেখানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ আর দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস। ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট মানে ওই জায়গায় ভেলোসিটিটা জিরো হচ্ছে, তারপরে সে কি করবে, ব্যাক করবে, অর্থাৎ ওই জায়গায় সে টার্ন করছে, সেখানে একে বলা হচ্ছে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস থেকে তুমি যেটা পাচ্ছ, যে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে এই যে এই প্লাস আর মাইনাসের ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, যেখানে কি হচ্ছে না, এইটা যদি আমার টোটাল এনার্জি হয়, এটা যদি টোটাল এনার্জি হয়, যে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এখানে তুমি এক্স প্লট করছো, এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু জি। আর এবারে উল্টো দিকে যদি তুমি কাইনেটিক এনার্জিটাকে প্লট করো, কাইনেটিক এনার্জি তোমার উল্টোনো প্যারাবোলার মতো হচ্ছে। এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, এটা উল্টোনো প্যারাবোলা, হাফ এম
ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো পরিষ্কার, যখন এক্স ইকুয়াল টু 0 তখন তোমার কাইনেটিক এনার্জিটা, এক্স ইকুয়াল টু যখন 0 তখন কাইনেটিক এনার্জি টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে, আর ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা তোমার টোটাল এনার্জির সঙ্গে সমান হচ্ছে। সেখানে কাইনেটিক এনার্জি বা একে তুমি প্লট করো, পটেনশিয়াল এরকম তুমি দেখতে পাবে। আর এবারে এইখানে একটা জিনিস খেয়াল করো, এই যে টার্নিং পয়েন্টের কথা আমি বলেছি, টার্নিং পয়েন্টের ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের কথা বললাম, যদি এমন হতো যদি ইফ এক্সটা এক্স এর ম্যাগনিটিউডটা রাদার গ্রেটার দ্যান এর ম্যাগনিটিউড হয়, তখন কি হবে, দেন পোটেনশিয়াল এনার্জিটা যেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটা গ্রেটার দ্যান হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হবে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা গ্রেটার দ্যান দ্য টোটাল এনার্জি হয়ে যাবে। দেন কাইনেটিক এনার্জিটা কি হবে তোমার নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা কাইনেটিক এনার্জি যদি নেগেটিভ হয় তাহলে ভেলোসিটিটা কি হবে, ইমাজিনারি হয়ে যাবে। মানে টোটাল এনার্জি তো কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি। তাহলে যদি এমন হয় যে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটা তুমি পাচ্ছ, টার্নিং পয়েন্টের বাইরে যদি পার্টিকেলটা পাও, তাহলে পোটেনশিয়াল এনার্জি দেখো টোটাল এনার্জিকে এক্সিড করে গেল। মানে এক্স যদি গ্রেটার দ্যান এ হয়, মানে এক্স এর ম্যাগনিটিউড যদি গ্রেটার দ্যান যদি তোমার এ হয়, তাহলে তুমি কি পাচ্ছ এখানে, সেখানে দেখতে পাচ্ছ পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি থেকে বেশি হয়ে গেল। তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি যদি টোটাল এনার্জি হয়, তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে ভেলোসিটি ইমাজিনারি হয়ে যাচ্ছে। দিস ইজ অ্যাবসার্ড, এটা সম্ভব নয়। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে যে যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে তুমি কোনোভাবেই পাবে না। এটা ইমপ্লাই করবে যে মানে দ্য পার্টিকেল cannot be found outside the classical টার্নিং পয়েন্ট। ক্লাসিক্যালি কিন্তু টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু পরবর্তীতে যখন কোয়ান্টাম মেকানিক্যালি দেখবো, একটা ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনন আছে যাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। সেই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যাকচুয়ালি বলবে যে there is a finite probability of finding the electron outside the classical turning point। সেটা আমরা তখন দেখব। এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা। মানে এটা আসলে ক্লাসিক্যাল কোয়ান্টাম যখন ডিফারেন্সেস গুলো দেখবে না, তখন দেখবে তোমাকে এটা কিরকম ভাবে তোমার হেল্প করবে। যে এই যে এখানে বলা হয়েছে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেল তুমি পাবে না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি দেখবে টার্নিং পয়েন্ট ক্লাসিক মানে এর বাইরে পার্টিকেলকে পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। যেমন ধরো গ্রাউন্ড স্টেটের জন্য টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা প্রায় 17%, 17% হতে পারে। ঠিক আছে? আচ্ছা এবার চলো ফিরে আসি। আচ্ছা এবারে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এই যে যে তুমি ধরো একটা পেন্ডুলাম তো তুমি দেখছো, সেখানে যদি এরকম এক্স এন্ড এক্স প্লাস ডিএক্স এর মধ্যে থাকার প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করো, তাহলে প্রবাবিলিটি অফ finding the particle within the region x and x plus dx যদি দেখো, probability of finding the particle within the region x and x plus dx যদি তুমি দেখো, সেখানে আমি px dx নাম দিলাম। probability of finding the particle within the region x and x plus dx। দেখো যখন তুমি একটা পেন্ডুলাম কনসিডার করছো, একটা ডিএক্স লেন যাওয়ার সময় কভার করছো বা ফেরার সময় কভার করছো, তাহলে এইভাবে যদি তুমি দেখো একটা পেন্ডুলাম এই এই মাইনাস এ থেকে প্লাসে পর্যন্ত যাচ্ছে, তো মানে এখানে ছবিটা আরেকবার এঁকে মানে বারবার এদিক ওদিক করতে। দেখো এইখানে দেখো, এইখানে ছবিটা এঁকে দেখো। ধরো তুমি যখন একটা পেন্ডুলাম কনসিডার করছো, ঠিক আছে পেন্ডুলামটা। এবার ধরো এই পয়েন্টটা তুমি এক্স বললে, আর এই পয়েন্টটা তুমি বললে এক্স প্লাস ডিএক্স। এইটুকু জায়গার মধ্যে তার পাওয়ার সম্ভাবনাটা আমি দেখতে চাইছি। আচ্ছা তাহলে এইটুকু জায়গার মধ্যে সে পাওয়ার সম্ভাবনা যদি বের করতে হয়, তোমাকে কি করতে হবে না, এইটুকু জায়গার মধ্যে সে কতখানি সময় আছে তাকে ভাগ করবো যে এই পুরো টাইম পিরিয়ডে, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, মানে আমি ব্যাপারটা এইভাবে ভাবছি। ধরো টাইম পিরিয়ড মানে কি,
এই এটা যদি মাইনাস এ হয়, এটা যদি প্লাস এ হয়, তাহলে মাইনাস এ থেকে স্টার্ট করলো, প্লাস এ পর্যন্ত গেল, করে আবার আগের জায়গায় ফিরে এলো। এই পুরো পথটা যেতে সময় লাগে সেটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। ঠিক আছে? তাহলে এই টাইম পিরিয়ড বের করার একটা রাস্তা হচ্ছে এইভাবে বলে দেওয়া যায়। টাইম পিরিয়ড বের করার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে তোমার, দেখো তুমি যদি ওটাকে রোটেশনের মতো করে ভাবো, হয় না যে মানে হারমোনিক অসিলেশন মোশনটাকে তুমি রোটেশন হিসেবে দেখতে পারো। সেটা হচ্ছে ওমেগা যদি তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হয়, তাহলে 2 পাই অ্যাঙ্গেল ঘুরতে যে সময়টা লাগলো সেটাই বেসিক্যালি টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড বেসিক্যালি 2 পাই/ওমেগা। ঠিক আছে? টাইম পিরিয়ড সবসময় যে 2 পাই/ওমেগা হয়, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে, পুরো টাইম পিরিয়ডের মধ্যে আমি দেখে নিই যে কতখানি সময় সে এই জায়গায় থাকে। ধর এমন হলো যে টাইম পিরিয়ড তোমার 100 সেকেন্ড হয়, তাতে এই জায়গাটা যদি 1 সেকেন্ড সময় থাকে, তাহলে 1-এর 100 হচ্ছে এই জায়গায় পাওয়ার প্রবাবিলিটি, সেটাই করছি। তো দেখো, তাহলে এবারে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু এই রাস্তাটাকে দুবার কভার করতে হচ্ছে। একবার যাওয়ার সময়, একবার আসার সময়। শুধু যাওয়াটা তার টাইম পিরিয়ড নয়, গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসা মানে ফুল অসিলেশনটা কমপ্লিট হলো। তার জন্য যে সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ফুল টাইম পিরিয়ডের মধ্যে সে ওই জায়গাটা দুবার যেহেতু কভার করছে, তাহলে ডিএক্স তাকে তোমাকে ভাগ করতে হবে ওই অবস্থাতে তার ভেলোসিটিটা কতক্ষণ সময় রইল, তাকে তোমায় ভাগ করে দিলে হবে করে টাইম পিরিয়ডটা দিয়ে, তাহলেই হয়ে যাবে। তো দেখো, তার টাইম পিরিয়ড যদি করো তাহলে ওমেগা/2 পাই হয়ে গেল। একটা 2 পাই/ওমেগা যদি টাইম পিরিয়ড হয়, তাহলে ওমেগা/2 পাই হয়ে যাচ্ছে এইটা। ডিএক্স হলো, আর ভিএক্সটা কত? ওমেগা × √a² - x²। এই যে এখানে দেখো, ডিএক্স হচ্ছে ওমেগা √a² - x², এটা হলো। আর এখানে একটা 2 গুণ করা হলো, একটা দুবার এই পথটা যাচ্ছে বললাম, দুবার। তা 2 কেটে গেল, ওমেগা ওমেগা কেটে গেল, তাহলে কত বেরোলো? এটা 1/পাই dx/√a² - x²। এটা তাহলে এক্স আর এক্স প্লাস ডিএক্স এর মধ্যে সে পাওয়ার যে সম্ভাবনা, তার মানে টোটাল টাইম পিরিয়ডের মধ্যে ওই জায়গাটা সে কতক্ষণ সময় আসছে। তাহলে আমি যেটা এখানে দেখাচ্ছি, দেখো যে একদম এইখান থেকে শুরু করে এই পর্যন্ত গেল, তারপর আবার এখানে ফিরে এলো। এটা তোমার টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডের মধ্যে এক্স আর এক্স প্লাস ডিএক্স এই জায়গাটাকে দুবার কভার করছে, যাওয়ার সময় একবার, আসার সময় একবার। তাহলে ওইটুকু জায়গা কভার করতে সময় লাগবে কত না? 2dx/vx, মানে এক্স আর এক্স প্লাস ডিএক্স যদি খুব কাছাকাছি হয়, আর ডিএক্স যদি খুব স্মল হয়, তুমি ধরে নিতে পারো এক্স আর এক্স প্লাস ডিএক্স এর মধ্যে ভেলোসিটি মোরালেস কনস্ট্যান্ট, মানে 2dx/vx তুমি ভাগ করে টাইম পিরিয়ডটাকে দিয়ে, তাহলে হয়ে গেল কত? 1/পাই dx/√a² - এটা। তাহলে তুমি যদি এখান থেকে পিএক্সটাকে বের করে, মানে প্রবাবিলিটি ডেনসিটিকে যদি বলো, প্রবাবিলিটি ডেনসিটি মানে যখন ডিএক্সটা তোমার 1 হয়ে যায়, তখন পিএক্সটা হয়ে যাচ্ছে কত না? 1/পাই ইন্টু 1/পাই ইন্টু, বা একবারে লিখে দিই 1/, করি 1/পাই ইন্টু √a² - x²। এটা তোমার প্রবাবিলিটি ডেনসিটি। আচ্ছা, এইটা যদি ছবি আঁকো কেমন দেখতে হবে তাহলে? দেখো, তুমি এই ছবিটাকে এইখানে আঁকো। ধরো তোমার এই হারমোনিক অসিলেটরটার পোটেনশিয়াল এনার্জিটা প্রথমে এঁকে নিই, এঁকে তার উপরে ছবিটাকে আমি তোমার দেখানোর চেষ্টা করি। ধরো হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ফর্মটা কেমন দেখতে হচ্ছে? এরকম তো। এই তো, এটা দেখো, ধরো তুমি একটা পার্টিকুলার এনার্জি বলছো, এইটা আমার এনার্জিটা, এই এনার্জিটা আমি ফিক্স করে দিচ্ছি। এনার্জিটা যদি ফিক্স করে দাও, তাহলে দেখো, আর এইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে হাফ এম এ ধরো ওমেগা² এটা। এবারে যে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির সঙ্গে সমান হবে সেটাই টার্নিং পয়েন্ট। তার মানে টার্নিং পয়েন্টে যদি তুমি দেখো, তাহলে এই যে পয়েন্টটা, যে পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি কাট করেছে, তাহলে এইটা হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট, প্লাস এ। আর এটাও ঠিক একই রকম পাবে, এটা তোমার মাইনাসে। এই দুটো তোমার টার্নিং পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে যখন তুমি
ক্যালকুলেট করছো, দেখো খেয়াল করে, মানে প্রবাবিলিটি ডেন্সিটিটা এখানে খেয়াল করে দেখো যে এইখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে when x equal to 0 then px is minimum এবং এই যে p এর যে মিনিমাম ভ্যালুটা সেটা কত হচ্ছে 1/π হচ্ছে। কারণটা কি দেখো, 1 বাই সামথিং আছে, তো তাহলে এই যে নিচের পার্টটা যত বড় হবে পিএক্সটা তত ছোট হবে। নিচের পার্টটা সবচেয়ে বড় কখন, যখন এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 তখন পিএক্স ইজ ম্যাক্সিমাম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে কিন্তু তোমার পিএক্সটা হচ্ছে ম্যাক্সিমাম, পোটেনশিয়াল যেটা ম্যাক্সিমাম। এক্স ইকুয়াল টু 0 দ্যাট ইজ অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন প্রবাবিলিটি ডেন্সিটিটা কিন্তু মিনিমাম, প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম। আর at the turning point যেখানে মড এক্সটা হচ্ছে তোমার, বা এক্সটা হচ্ছে প্লাস মাইনাস এ, টার্নিং পয়েন্টে এক্স যখন তোমার প্লাস মাইনাস এ, তখন কি তুমি দেখতে পাচ্ছ, তখন দেখো এক্স যখন প্লাস মাইনাস এ, তখন এই এক্সপ্রেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই এই নিচটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ পিএক্সটা অ্যাকচুয়ালি তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটিটা টার্নিং পয়েন্টে ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর ইকুইলিব্রিয়াম পজিশনে সেটা হচ্ছে 1/π সেটা তোমার মিনিমাম হচ্ছে। তাহলে এবারে যদি আমি এইখানে এই প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করি, তাহলে সেই কেমন হবে দেখো জিনিসটা। এটা হবে হচ্ছে, ধরো এরকম একটা ভ্যালু তুমি নিলে, এইটা আচ্ছা এরকম একটা ভ্যালু নিলে, ধরো না এই যে ভ্যালুটা, এটা হচ্ছে 1/π এটা মিনিমাম ভ্যালু। আর বাকি যে জিনিসগুলো এইখানে মিনিমামটা হলো, মিনিমাম থেকে জিনিসটা তোমার এখানে মিনিমাম থেকে যত তোমার এক্স এর ভ্যালু এক্স এর যত টার্নিং পয়েন্টের থেকে যাচ্ছে জিনিসটা বাড়ছে, বেড়ে একদম টার্নিং পয়েন্টের কাছে ওটা কি হয়ে গেছে, তোমার ইনফিনিটি হয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে দেখো এখানে প্রবাবিলিটিটা আমি যদি এখান থেকে দেখি, তোমার এই জায়গা মানে এক্স ইকুয়াল টু 0 যখন, তখন প্রবাবিলিটিটা মিনিমাম সেটা হচ্ছে 1/π যখন এখান থেকে তুমি যাচ্ছ তখন প্রবাবিলিটিটা বাড়ছে, বেড়ে যখন টার্নিং পয়েন্টের কাছে তুমি এলে, টার্নিং পয়েন্টের কাছে দেখো প্রবাবিলিটি তোমার আস্তে আস্তে ইনফিনিটি দিকে যাওয়ার চেষ্টা করছে। এখানে ঠিক একই রকম ভাবে টার্নিং পয়েন্টের কাছে যখন তুমি যাচ্ছ তখন প্রবাবিলিটি তোমার ইনফিনিটি হয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে দেখো এটা কথা হচ্ছে যে এই যে প্রবাবিলিটি ডেন্সিটিটা ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম, আর টার্নিং পয়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম। আর এর কারণটা কি? কারণটা দেখো, আমি দেখলাম কি যে ভেলোসিটিটা কোথায় তোমার মিনিমাম, ভেলোসিটিটা মিনিমাম হচ্ছে টার্নিং পয়েন্টে, কারণ ওই জায়গায় ভেলোসিটিটা তোমার 0 হয়ে যাচ্ছে। আর ভেলোসিটিটা ম্যাক্সিমাম কোথায়, এখানে যেটা দেখেছিলে তুমি, এই যে ভেলোসিটির এক্সপ্রেশন থেকে তুমি বুঝতে পেরেছিলে যে, মানে যখন এখানে আমি একবার লিখে দিই যে when x equal to 0 then ভেলোসিটি ম্যাক্সিমাম, মানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, মানে সেখানে ভেলোসিটিটা ম্যাক্সিমাম, এবং সেই ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা কত, তোমার ওমেগা ইন্টু এ, এইটা। তাহলে আর ভেলোসিটিটা 0 হচ্ছে কোথায়, মানে when x equal to প্লাস মাইনাস এ দেন পিটা তোমার 0 হচ্ছে। তার টার্নিং পয়েন্টে পার্টিকেলটা মুহূর্তের জন্য তোমার রেস্টে থাকবে, আর তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে যেখানে x ইকুয়াল টু 0 তখন ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। এবারে আমি ইকুইলিব্রিয়াম পজিশনে যদি ভেলোসিটি ম্যাক্সিমাম হয়, তাহলে ওই সময় কি হবে, ফুল টাইম পিরিয়ডের মধ্যে সবচেয়ে কম সময় থাকবে, আর কম সময় থাকলে তাকে পাওয়ার প্রবাবিলিটিটা তোমার মিনিমাম হবে। তাহলে দেখো এখানে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল সেটা মিনিমাম, কারণ ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটিটা ম্যাক্সিমাম। ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ওই জায়গাতে সে খুব অল্প সময় থাকবে, অল্প সময় থাকলে তাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাটা তোমার কম হবে। ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে যে ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে তুমি বুঝতে পারছো যে ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম, আর হচ্ছে তোমার টার্নিং পয়েন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম। তাহলে তাহলে আমি ক্লাসিক্যালি যে প্রবলেমটাকে সলভ করলাম, সেখানে 4টে ইম্পর্টেন্ট জিনিস দেখো, 4 ইম্পর্টেন্ট পয়েন্টস টু নোট। আচ্ছা, প্রথম যেটা সেটা হচ্ছে যে ফর ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর
এনার্জি ইজ কন্টিনিউয়াস। দেখো যে এনার্জির এক্সপ্রেশনটা তুমি দেখেছো, সেই এনার্জিতে হাফ এম ওমেগা স্কয়ার এস স্কয়ার। এবার তুমি কতখানি কি ফোর্স দিয়ে তুমি প্রথমে তাকে পেন্ডুলামটাকে দোলাচ্ছ, তার মতো করে তার এনার্জিটা তোমার ঠিক হবে। যেখানে এনার্জিটা মানে ভেলোসিটিটাও যা খুশি ভ্যালু হতে পারে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টেরও যা খুশি ভ্যালু হতে পারে, এবং সেই জন্য এটা দাঁড়াচ্ছে যে তোমার এটা তোমার এনার্জিটা, টোটাল এনার্জিটা তার যা খুশি আরবিট্রারি ভ্যালু থাকতে পারে, বা এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি। তাহলে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি হচ্ছে কন্টিনিউয়াস কোয়ান্টিটি। আচ্ছা, সেকেন্ডলি যেটা, যদি সে ইকুইলিব্রিয়াম পজিশনে রেস্টে থাকে, অর্থাৎ ধরো একটা পেন্ডুলাম ঘুরছিল, ব্যাটারি শেষ হয়ে গেছে, ইকুইলিব্রিয়াম পজিশনে রেস্টে চলে এসেছে। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে যদি সে রেস্টে থাকে, তাহলে তুমি কি পাচ্ছ হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, এটা মিনিমাম পসিবল এনার্জি, 0 পয়েন্ট এনার্জি ফর ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ইজ 0। কারণ এটা মিনিমাম পসিবল, দেখো এখানে তো এনার্জিটা পরিষ্কার দেখতে পাচ্ছ, হাফ এম ওমেগা স্কয়ার এস স্কয়ার, সেই টোটাল এনার্জিটা কখনো নেগেটিভ হতে পারছে না। তাহলে মিনিমাম যেটা হতে পারছে সেটা হচ্ছে 0, কিন্তু এক্ষেত্রে 0টা হতে পারে যদি ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর হয়। সেটা কোন সিচুয়েশন হবে, যেখানে কাইনেটিক এনার্জি 0, পোটেনশিয়াল এনার্জি 0, কাইনেটিক এনার্জি 0 মানে ভেলোসিটিটা 0, পোটেনশিয়াল এনার্জি 0 মানে এক্সট্রা 0, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশনে কেউ যদি রেস্টে থাকে তাহলে তার টোটাল এনার্জিটা 0 হচ্ছে, অর্থাৎ মিনিমাম পসিবল এনার্জি তার হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে 0 হচ্ছে। থার্ডলি হচ্ছে যে probability density is minimum at equilibrium position and it tends to infinity when x approaches towards the টার্নিং পয়েন্ট। তাহলে এর আগে এই মাত্র যে ছবিটা আমি করে গেলাম, তাতে ইকুইলিব্রিয়াম পজিশনে পোটেনশিয়াল, এটা ইকুইলিব্রিয়াম পজিশনে তোমার প্রবাবিলিটিটা মিনিমাম, এবং সেটা ইনফিনিটি থেকে যাচ্ছে যখন আমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছি, এইটা। আর ফাইনালি হচ্ছে তোমার দ্যার ইজ এ 0 probability of finding the particle like a 0 probability of finding the particle outside the classical turning point. তার কারণটা আমি বললাম, কারণ টার্নিং পয়েন্টের বাইরে যদি পার্টিকেলটা থাকে, কারণ টার্নিং পয়েন্টে টোটাল এনার্জিটা তোমার কাইনেটিক এনার্জির সঙ্গে সমান, পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার বাইরে গেলে পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জিকে এক্সিড করে যাবে, তখন কাইনেটিক এনার্জি নেগেটিভ হয়ে যাবে, হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট, তখন ভেলোসিটি ইমাজিনারি হয়ে যাচ্ছে। এই 4টে পয়েন্ট আমি স্পেশালি উল্লেখ করলাম, তার কারণটা হচ্ছে যখন আমি কোয়ান্টাম অসিলেটর করব, এই 4টে মেজর ডিফারেন্সেস তুমি দেখতে পাবে। কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখবে এনার্জিটা কন্টিনিউয়াস বলতে ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়ে যাবে। তুমি যেটা পাবে যে 0 পয়েন্ট এনার্জিটা কোয়ান্টাম সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সেটা তোমার নন জিরো হবে, এটা। থার্ডলি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একদমই উল্টো পাল্টা হয়ে যাবে, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে গ্রাউন্ড স্টেট ফর দ্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। তুমি দেখো দেখবে ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটিটা মিনিমামের বদলে এটা ম্যাক্সিমাম হয়, আর টার্নিং পয়েন্টের দিকে ওটা ইনফিনিটি যাওয়ার বদলে 10 হয়ে যায়, মানে একদমই অপোজিট। তাহলে সেই ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর কোয়ান্টাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলাদা। আর ফাইনালি হচ্ছে যে যে ক্লাসিক্যালি টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা 0, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা ফেনোমেনন তৈরি পাবে। সেই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ের জন্য তুমি যেটা দেখতে পাবে, দ্যার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে এই যে 4টে ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে ক্লাসিক্যাল এবং কোয়ান্টামের মধ্যে ডিফারেন্স, এই 4টেকে আমি আলাদা করে সামারাইজ করলাম। আর আদারওয়াইজ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য অন্যান্য যে সমস্ত এসেনশিয়াল ফিচার্স গুলো দেখতে পাওয়া যায় সেগুলো আমরা বলেছি। এবারে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো, মানে যা বলেছি সেটা কি পরিষ্কার হয়েছে, বা কোথাও কি কোনো অসুবিধা হয়েছে, তাহলে বলে না। সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে।
এগুলো খুব সুন্দর, মানে একদম ভালো করে পড়বে, মানে ধীরে ধীরে করে সুন্দর করে পড়বে, একটা ভীষণ একটা কনফিডেন্স চলে আসবে। আচ্ছা, আগের সেমিস্টারে কোয়ান্টামটা তো শেষে একটু তাড়াহুড়ো হয়েছে হয়তো, সামান্য তাড়াহুড়ো হয়েছে পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে। 2D এবং 3D প্রবলেমটা তো করিয়ে উঠতে পারলাম না, কারণ 2D এবং 3D প্রবলেমটা আমি ভিডিও দিয়ে দিলাম, কারণ ওইটা কি মানে কি একটা হলো তোমাদের, কেউ ছিলে না বা কিছু একটা হয়েছিল আর কি। মানে ওটা যদি তোমার মানে 1D প্রবলেম পর্যন্ত করেছি, 2D আবার 3D প্রবলেমটা যদি কেউ করতে চায় আমায় বলবে, আমি সেটাকে আলাদা করে করিয়ে দেবো। মানে একটা ক্লাস নিয়ে দেবো, একটা ক্লাসের ব্যাপার আর কি। এটা করিয়ে দেবো। হ্যাঁ, বলো। এই তো এখানে, এখানে তোমার এই যে এইটা হচ্ছে এই যে মানে এটা ধরো, মানে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে 1/π, মানে এই যে এইটা হচ্ছে তোমার প্রয়োরিটি ডেন্সিটির ছবিটা, লালটা। লালের মিনিমামটা তো এই পয়েন্টে পেয়েছো না, যখন x ইকুয়াল টু 0 তে পেয়েছো তুমি এইটা। তাহলে এই এক্সপ্রেশনটা দেখো না, কখন তোমার পিএক্সটা মিনিমাম হবে। তোমার ভ্যালুটা তো 1/√π ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে নিচটা যখন ম্যাক্সিমাম হবে তখন পিএক্সটা মিনিমাম। আর নিচটা ম্যাক্সিমাম কখন হবে, তাহলে পাই তো কনস্ট্যান্ট, √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স যখন 0 তখন নিচেরটা তোমার ম্যাক্সিমাম, তখন পিএক্সটা হচ্ছে মিনিমাম হবে। তাহলে সেইটা হচ্ছে এই যে হাইটটা, এই হাইটটা, ঠিক আছে? বুঝতে পেরেছো? মানে ছবিটা হচ্ছে এই লাল ছবিটা, মানে যে পিএক্স এর যে ছবিটা, এই যে লাল ছবিটা আমি দেখাচ্ছি, এই যে আমি যেটা আমার পেনটা যেটা দিয়ে চলছে, এইটা হচ্ছে পিএক্স এর ছবি। তার মিনিমাটা কোথায় পেয়েছে, এই পয়েন্টটা। মিনিমাম ভ্যালুটা কত, 1/π, এবং কোন ভ্যালুতে, কোন এক্স এ এই মিনিমাটা পাওয়া যাচ্ছে, এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে? তাহলে নেক্সট লেকচারে আমরা যেটা করবো, কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এইটা আমাকে করতে হবে। তার জন্য সরিজারি কিছু কনস্ট্রাক্ট করা, এবং সেখান থেকে সলভ টলভ করা টরা ইত্যাদি। তোমার সিলেবাসে যেটা আছে সেটা তোমার একটা ক্লাসে বলে দেওয়া যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি চাইছি সলিউশনটা একটুখানি করতে। সলিউশনটা যদি করো তোমার অ্যাডিশন দিয়ে আরো দুটো ক্লাস তোমার লেগে যাবে। বুঝলে? একটুখানি ভালো করেই শেখা যায়। হারমোনিক অসিলেটর তুমি ইন্ট্রোডাকশনই বললাম, এটা একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ভীষণ ইম্পর্টেন্ট যদি একটা প্রবলেম হয়, তাহলে তার অন্তত পক্ষে দুটো যে পসিবল সলিউশন আছে, একটা সলিউশন তো অন্তত করি, এবার বাকিটা দেখা যাবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখলাম। তাহলে আজকে ধরো আমি এই এন্ড অফ, দেখো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।